আমরা আজকে জাস্ট দেখবো যে একটু মিউট করে নিন, মাইক্রোফোনটা মিউট করে নিন জাস্ট। তো আচ্ছা, আজকে কোয়েশ্চেন রেসপন্সের ক্লাসটা আমি পরবর্তীতে নেব। একটু একটু মিউট করে নেন, যারা মাত্র ঢুকলেন বা আগে থেকেই আছেন তারা একটু মিউট করে নেন, একটু মিউট করে নেন। হ্যাঁ, আচ্ছা। তো আচ্ছা, এখন যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসলে আমরা বুঝতে পারি না যারা ক্লাসে ইন করি, কিন্তু আসলে বাকিরা বুঝতে পারে। তো ঠিক আছে, এখন টাস্ক টু, টাস্ক টুতে কিন্তু মানে একটা টাস্ক টু কীভাবে লিখতে হয় আমরা প্রপারলি টাস্ক টু লেখা শিখবো। জাস্ট আমরা এইভাবে না যে এই প্যাসেজ আসছে এরকম বডি প্যারা হবে, ওই টাস্ক টু আসছে, ওই এসে আসছে ওই রকম বডি প্যারা হবে, এই এসে আসছে এই বডি প্যারা হবে, ওই এসে। বডি প্যারার ভিতরে কোন দের আর নো ডিফারেন্সেস বিটুইন দ্য বডি প্যারা। জাস্ট এখানে আসলে রেসপন্সের দুটা বিষয় আছে, একটা হলো অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, এখানে একটা বিষয় আছে। আর বাকি তো আমি আসলে আপনাদের কোয়েশ্চেন ওয়াইজ আগাবো। কিভাবে আগাবো, যে কোন কোন কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু প্রিভিয়াস 5 ইয়ার্স অফ এক্সামিনেশন। জাস্ট আপনারা যদি ফোকাস করেন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আসলে 60% কাভার করে। আইএলসের টাস্ক টুতে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি 60% কাভার করে। 60% দ্যাটস মিন 60%। তো মান্থে যদি 4টা এক্সাম হয়, তার ভেতরে বলতে পারেন 3টা এক্সামেই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আসে, একটাতে ডিসকাস বোথ ভিউ। অথবা আমি বলি আপনারা একটু খাতায় নোট করে নিন। হ্যাঁ, তো এখানে রাইটিংয়ের জন্য আগে আমাদেরকে একটা বেসিক বিষয় জানা দরকার। সেটা হলো যে আমি আপনাদের প্রত্যেকটা এখন ইয়েতে দেখাচ্ছি, আপনারা একটু জাস্ট নোট করবেন যে প্রপারলি আসলে একটা ইন্ট্রো লিখতে কী হয়, আর আমি কি কি ধরনের দেখব। এখন বলার আগে তার আগে আমি বলে দিই যে টাস্ক টুতে আমাদের হলো কি কি বিষয় জেনে রাখা ভালো, এবং সেই থ্রুতে আমরা আগাবো। আমরা হলো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আগাবো, ঠিক আছে? এখন খেয়াল করে দেখবেন যে আজকে ধরেন একটা স্টুডেন্ট যাচ্ছে স্কুলে, তো স্কুলে ধরেন যে 6টা ক্লাস, বুক থাকে কয়টা? 6টা ক্লাস হয়, প্রবাবলি বুক থাকে 12টা অথবা 11টা বুক। আমাদের সময় ছিল 11টা বুক। তো 11টা বুক ক্যারি করে স্টুডেন্ট, কিন্তু 11টা সাবজেক্ট কিন্তু দেখা যাচ্ছে হয় না। তো সেই ক্ষেত্রে ওই বই যে এক্সট্রা বইগুলো যে ক্যারি করা হয়, সেইগুলো আসলে অ্যাডিশনাল, প্রয়োজনে আসে না। তো বিষয়টা আমরা ওরকম করব না, আমরা অ্যাডিশনাল কোনো বার্ডেন আমরা নিয়ে আগাবো না, আমরা যেটুকু প্রয়োজন সেটুকু শিখে সেটুকু ইউটিলাইজ করব। দ্যাট ইজ দ্য থিং। তো ফর এক্সাম্পল দেখেন যে আমি যেটা বলছি এটা একটু নোট করে নেবেন। হ্যাঁ, যে টাস্ক টুর ক্ষেত্রে আপনার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি, এইটা আপনার 60% কাভার করবে, 60% কাভার করবে পরীক্ষাতে। আর আপনার ডিসকাস বোথ ভিউ, এখন ডিসকাস বোথ ভিউ আপনার এটা বলতে পারেন যে 20% কাভার করবে, ঠিক আছে? 20%। বাকি এখন প্রবলেম সলিউশন বলেন আর কজ ইফেক্ট বলেন, দুইটা কিন্তু সেম ক্যাটাগরির ভেতরে পড়ে। প্রবলেম সলিউশন, কজ ইফেক্ট, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, আদার্স যেগুলো আছে সবগুলাই আপনার 80% হয়ে গেল না, 20% কাভার করে। তো এখন খেয়াল করে দেখেন কোথায় আমাদের মেইন টার্গেটটা থাকতে হবে। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, ডিসকাস বোথ ভিউ আমরা শিখবো। একটা প্যাসে একটা এসে এটা কভার করছে 20%। ডিসকাস বোথ কি লেখছেন? ডিসকাস বোথ ভিউ, VIEW। তো একটা দেখেন যে একটা এসে কভার করছে 60%, একটা এসে করছে 20%, এবং আদার্স যতগুলো এসে আছে করতেছে 20%। তো আপনি খেয়াল করে দেখেন আপনার এখানে যে 100%-এর ভেতরে সবথেকে ইম্পর্টেন্ট এটা ডিসকাস ডিসকাস বোথ ভিউ। হ্যাঁ, আমরা শিখবো না কেন, 20%-এর ভেতরে আমরা শিখবো কোনগুলো শিখবো? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ে, প্রবলেম সলিউশন পড়ে, কজ ইফেক্ট পড়ে, ঠিক আছে? এই হলো 5টা টাইপের এসে, 5টা এসে, নাথিং এলস, আর কিচ্ছু আপনার জানা লাগবে না।
আহামরি রকেট সায়েন্স জানা লাগবে না। এখন বিষয় দেখেন, আমরা আজকে ইন্ট্রোর পার্টটা ক্লিয়ার হব। আসলে ইন্ট্রো নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নাই, কারণ বলতে গেলে ইন্ট্রো আসলে just it will depends on your synonym storage, because of how much storage of vocabs you have, that much of rich introduction you can provide, you may provide. It's easy for you, it will easy for you for just because of the synonym. So word meanings, vocabs, আমি অলওয়েজ প্রথম থেকেই বলি। তো যাই হোক, কিছু কথা আপনারা কনসিডারেশনে নেন, কিছু কথা নেন না। তো আদারওয়াইজ আমি দেখি যারা একটু নিউ কামার, তারা একটু বেশি ইনথুজিয়াজম, যেরকম আমি বরাবরের মতো খুবই খেয়াল করছি প্রথম থেকে এই পর্যন্ত, যে অদিতি আপু, প্রদীপ ভাই, হ্যাঁ, এই কয়েক কিছু স্টুডেন্ট আছে, তা এই স্টুডেন্টগুলোর আসলে অ্যাক্টিভিটি আসলে এখন পর্যন্ত একদম ভেরি মাচ ক্লিয়ার, এবং তারা তাদের অ্যাক্টিভিটিতে আমার মানে মোটামুটি তারা কিন্তু যা বলি সেগুলো রেসপন্সিভ তারা করে, আমি বুঝতে পারি। প্রদীপ ভাইয়ের রাইটিং টাস্ক 1 নিয়ে কোনো টেনশন মোটামুটি আমি যেটা দেখলাম নাই, বাকিরা যদি এ করে নাই আমি বলে দেবো তারপরে। আচ্ছা, এখন টাস্ক 2টা আমি বলি, টাস্ক 2টা কীভাবে কভার করে। এখন এটা খেয়াল করে দেখেন যে টাস্ক 2টা, একটা টাস্ক 2 লিখতে just allow me some time, that if I will able to find that then I will surely. Alright, here is, আচ্ছা এখানে নাই, তার মানে আমার হলো ওই ইয়েটা, টু বি অনেস্ট ওই লিফ ইয়েটা আমার মনে হয় অন্য কোথাও আছে। যাই হোক, এই কাজের ওকে, তার মানে এখানে নেই। আচ্ছা, নো প্রবলেম। এখন বিষয়টা আসলে যে আমি বলে দিই আপনাদের, এটা আমি এর আগেও বলেছি যে কে কোন পার্টটা কতটুকু কাভার করে, সেটা তারপরে আমি বলতেছি আপনাদেরকে। যে এখন আপনি রাইটিংয়ে ধরেন টাস্ক 2তে আপনি 6 পেলেন, টাস্ক 1-এ আপনি 7.5 পেলেন, আপনার ওভারঅল হবে 6.0। টাস্ক 2তে যদি আপনি 8 পান, তাহলে আপনার এখানে আসবে 6.5। 5 অ্যাড হবে আপনি যে রাইটিংয়ে যা পান তার উপরে, টাস্ক 2-র উপরে কন্ট্রিবিউট করবে 8 পেলে টাস্ক 1 থেকে। বাট এখন টাস্ক 1টা যদি আপনি কমপ্লিট না করতে পারেন, তাহলে এখান থেকে আপনার ওভারঅল থেকে 0.5 আপনার ডিক্রিজ হবে। 0.5 কেন? কারণ আপনার একটা মেজর পার্ট, ওখানে মেজর পার্টটাকে আপনি ডিনাই করছেন। কিরকম যে হয়তো বা ডিনাই কিরকম, যে আপনাকে অ্যাকচুয়ালি মার্ক পেতে হলে, মোট কথা আপনাকে মার্ক পেতে হলে 6 বলেন, 7 বলেন, 6.5 বলেন টাস্ক 1-এর ক্ষেত্রে, আপনাকে অ্যাটলিস্ট সেটা কাভার করতে হবে। আপনি মেজর পার্টটা কি টাস্ক রেসপন্সে, সেখানে আপনার কি সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো 150 ওয়ার্ড। 150 ওয়ার্ডের কম যদি লিখেন, সেখানে আপনার সবথেকে বড় মেজর একটা পেনাল্টি পাবেন, 0.5 আপনার কমে যাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার স্টুডেন্টের ভেতরে আপনার 5.5 আসে, কাদের ম্যাক্সিমামই দেখি যারা পার্ট 1-এ আপনারা 150 ওয়ার্ড কাভার করেন না, হয়তো বা লিখে আসেন আপনাদের মতো করে, কিন্তু 150 ওয়ার্ড কাভার হয় না, 150 ওয়ার্ড কাভার হয় না। এই জন্যে তো আমরা একটু আচ্ছা, সবাই আসছে ক্লাসে, তো 150 ওয়ার্ডটা কাভার হয় না, যার জন্য আমরা অ্যাকচুয়ালি মিস করি। তো আমরা চেষ্টা করব 150 ওয়ার্ড কমপ্লিট করা, ঠিক আছে? আমরা চেষ্টা করব 150 ওয়ার্ড কমপ্লিট করা। কারো কি প্রবলেম হচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? ভাই কথা শুনতে পাচ্ছি, বাট ভাই টাস্ক 1-এ যখন কম্পারিজনটা আমরা করতে যাই, যখন যে 3টা গ্রাফ নিয়ে যখন করতে যাই, 4-5টা যখন আমাদের ক্রাইটেরিয়া থাকে, ওইটা একটু বুঝতে, একটু লিখতে একটু সমস্যা হচ্ছে ভাই। 3টা গ্রাফ বলতে মানে 3টা গ্রাফ বলতে ওই যে যেমন এখানে যে কফি,
ফ্রেশ কফি, ইনস্ট্যান্ট কফি, তারপর ক্যাফে ফর কফি, এই যে যখন তিনটা থাকে, হুম তিনটা থাকার পর যখন নিচে যখন সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, হুম অ্যাডিলেড, হোবার্ট ওইটা তো থাকে জাস্ট তিনটা। ওইটা তো মনে করেন, ওইটা মনে করেন যে আপনার সূত্র টানার মতো করেই কি জিনিস আপনি কথা বলতে যাচ্ছেন, কথা বলতেছেন কি জিনিস নিয়ে, কফি নিয়ে। ওইটা হলো কি, ওইটাগুলা কি জিনিস, আর কোন জায়গাটাতে, প্লেস হলো সিডনি। এখন ওইখানে প্লেসটা হলো সিডনি, এখন ওইখানে তো কোনো সূত্র আসলে নাই, আমি স্পেসিফিক সেন্টেন্স দিয়েছি কিন্তু। এখন আমি ওখানে দেখবেন যে আপনাদের তো জাস্ট ওইগুলাটা জাস্ট নাউন, মনে করেন নাউন হিসেবে আপনাদের ওইগুলা কাউন্ট হবে। কোনগুলা, যে লাস্ট উইক ক্যাফে, ফ্রেশ কফি, ইনস্ট্যান্ট কফি, ওইগুলো তো আসলে কোনো কাজ না, ওইগুলো নাউন হিসেবে কাউন্ট হবে। ওই জিনিসটা ওই প্লেসের কোন জায়গায় বেশি আর কম আছে, এইটুকুই তো কাজ, আর তো কাজ না। মানে এটা কি ভাই আমি একটার সাথে মানে তিনটায় কি একসাথে কম্পেয়ার করবো, না একটা দুইটা করলাম ফার্স্টে, তারপরে আমি যেটা বড় ইনক্রিজ আছে ওইটা লাস্টে বলে দিব, আর দুইটার সাথে কম্পেয়ার করে এরকম টাইপের? অফকোর্স প্রত্যেকটা প্লেসে একটার সাথে একটা কম্পেয়ার করবেন, কারণ কম্প্যারিজন মানে তো কম্পেয়ার করা। প্রত্যেকটা প্লেসে একটার সাথে একটা কম্পেয়ার করলেন, বাকিগুলো সব বিটুইন টু, ডিসক্রাইব করে দিলেন। বিটুইন টু। হ্যাঁ, টু, আপনি কম্প্যারিজন মানে তো দুইটা অপশন থাকা লাগবে, তাহলে তো জি ভাই, কম্প্যারিজন করতে পারবেন না। একটার সাথে তো একটা দিয়ে তো আর কম্প্যারিজন করা যায় না, অপশন তো জি ভাই, দুইটা হওয়া লাগবে, তাছাড়া তো কম্প্যারিজন হয় না। জি এখন আমি জি জি। চারটা আইএলস এর চারটা ইয়েতে আমি প্রথমে শিখাইছি, ক্লিয়ার করে দিছি যে আপনি হলো ট্রেন্ড, আপনি আপনার ভাই, আর আপনি হলো কম্প্যারিজন, দুজনের ভেতরে এটা। তারপর আপনার ফ্যামিলি বলতে পারেন প্রসেস, আর তা আপনার ফুল হোমটা হলো আপনার ম্যাপ। আমি এটা প্রথমে বোঝাই দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। আপনারা হয়তো বা কেউ দেখেন না, রিপিট করেন না ক্লাসটা। ক্লাসগুলো যদি রেকর্ড ক্লাস যদি রিপিট করেন, ক্লাস করেন না, ওই পর্যন্ত থাকে মেবি, আমি যতটুকু খেয়াল করতেছি। ক্লাসগুলো রেকর্ড করলে আমি এই সেম কোয়েশ্চেন আমি প্রপারলি ওখানে বলে দিয়েছি। তো ওইগুলো আসলে, ওইগুলা যাই থাকুক, কাজ থাকলে ওটা নাউন হিসেবে ইয়ে হবে, গ্রান্টেড হবে। কম্প্যারিজন বলেন আর ট্রেন্ড বলেন, ঠিক এরকম। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট হবে টাস্ক ওয়ানে খুবই কম, তো অ্যাকাউন্ট যেহেতু কম হবে, আমরা এখানে ফোকাস করব কম, টাস্ক ওয়ানে ফোকাস করব কম। ফোকাস করব কোনটাতে, কারণ টাস্ক টুটা আসলে মেইন বিষয়। এখন বলতে গেলে আপনারা এটা মনে করেন 40 না, 40 আপনার হলো 40-এর ভেতরে তো আমাদের সব কিছু কাউন্ট হয়। স্পিকিং বলেন, আপনার হলো স্পিকিংটাও মনে করেন 40-এর ভেতরেই কাউন্ট হয় প্রবাবলি। রাইট, লিসেনিং এবং স্পিকিংটাও 40 মার্কের ভেতরে, 40 মার্কের ভেতরে কাভার হয়। এখন আমি পার্সেন্টেজে যদি দেখি, 40-এর ভেতরে যদি আমি একটু বলি, তো এখানে দেখেন 27% কাউন্ট করে হলো টাস্ক 2, আর 30% কাভার করে আপনার টাস্ক 1। তো খেয়াল করে দেখেন, এখানে 27 এর ভেতরে যদি আপনি মোটামুটি 20ও পান টাস্ক 2 থেকে, আর আপনার টাস্ক 1 থেকে যদি 3ও পান, তাহলে তো আপনার হলো টাস্ক 6 আসতেছে মোটামুটি। খেয়াল করে আমার একটা এস্টিমেটে দেখেন, তো মোটামুটি যে টাস্ক 2টা কতটা ইম্পর্টেন্ট বিষয়কে খেয়াল করে দেখবেন, যে টাস্ক 2টা অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট। যে এখানে অ্যাকাউন্টই করতেছে 70%, এখানে অ্যাকাউন্ট করতেছে 13%, আবার অন্য কথায় বলতে গেলে 70% আবার 30%। তো যাই হোক, বাই দ্য ওয়ে, এখন 40-এর ভেতরে কাউন্ট করতে গেলে 27 এবং 13। তো টাস্ক 2টা আসলে এতটা ইম্পর্টেন্ট, আর টাস্ক 2টার মার্ক ডিপেন্ড করে আসলে টাস্ক রেসপন্সে। তো রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কীরকম রেসপন্স? ফর এক্সাম্পল, স্পিকিংয়ে আপনি ফ্লুয়েন্সি দিয়ে, ভুল তো আপনাকে থাকবেই, ভুল তো অবশ্যই থাকবে, ভুল না পেলে তো আপনি 9 পেতেন। এটা আপনারা মাথার ভেতরে নেন না, কনসিডারেশনে নেন না, যার জন্য আমি মিস্টেক করি। তো ভুল না পেলে কি আর আপনি 7 পান? যে 8 পায়, যে 8.5 পায়, সেও তো ভুল করে, তার জন্য তো 8.5 পাইছে। নাহলে তো আর ভুল করে, মানে ভুল না করলে তো সে 9 পাইতো। তো ভুল আস্তে আস্তে, ভুল থেকে থেকে নিচে আস্তে আস্তে যেটুকু থাকে, বিষয়টা খেয়াল করে দেখবেন যে আপনার টাস্ক 2টা এরকম কাজ করে যে আপনি স্পিকিংয়ে ফ্লুয়েন্সি দিয়ে 7.5 পর্যন্ত ইনক্রিজ যেতে পারবেন। আপনার ভুল তো থাকবে, 100% ভুল থাকবে, ভুলভাল দিয়ে আপনি 7.5 পর্যন্ত স্কোর করতে পারবেন, কাউন্ট করতে পারবেন। ঠিক এরকম যে টাস্ক রেসপন্সে এতটা মার্ক আসলে ক্যারি করে টাস্ক 2, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এখন আমি ব্যান্ড ডেসক্রিপ্টর নিয়ে একটু আলোচনা করব, প্লাস আমি আসলে আপনাদের ইয়ে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ব্যান্ড ডেসক্রিপ্টর, আর আপনাদের হলো ব্যান্ড ডেসক্রিপ্টর এখানে আমি রাখি নাই, তো যাই হোক, ব্যান্ড ডেসক্রিপ্টর আলোচনা করব, অনলাইন থেকে দিই, অনলাইন ভার্সনটা। আর আমি আজকে ইন্ট্রোডাকশন দেখাবো। ভাই, হ্যাঁ, আমাদের যে জিমেইলটা নিলেন, কিন্তু জিমেইলে তো কোনো মেইল টেইল বা কোনো ভিডিও টিডিও আসে না, এটা কি ড্রাইভে চলে যাবে নাকি? হ্যাঁ, ড্রাইভে যাবে, অনেক সময় না গেলেও আপনার হলো ড্রাইভে দেখবেন অ্যাক্সেস থাকে।
এখন এটা ড্রাইভে তো আসে না, সেজন্য বললাম আর কি। আপনাদের কি মেইলটা আসলে এমন একটা বিষয়, আপনার স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বাট আনফরচুনেটলি প্রপারলি মেল, ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রপারলি মেইলই লিখতে পারেন নাই। তো আমার আসলে এটা খুবই হতাশা একটা বিষয়। মেলটা তো অন্তত প্রপারলি লিখবেন, আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে নিজেকে যোগ্য হিসেবে মনে করেন, তো অফকোর্স আপনারা মোটামুটি ইমেলটা অ্যাকচুয়ালি লেখা উচিত, ইমেলটা আপনাদের লেখা উচিত। ভাইয়া হ্যাঁ, এই টাস্ক 2 তে কত মার্ক থাকে? এইটা তো কেউই বলতে পারবে না টাস্ক টুতে কত মার্ক থাকে। ও, আমি তো মানে বলে দিলাম। টাস্ক 2 টাস্ক 1 মিলে কি আলাদা পরীক্ষা হয়, আলাদা দিনে আলাদা এক পরীক্ষা না হয়? এটা না আমি তো জানি না। এটা তো আমি ওই আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে ক্লিয়ার করেছি যে টাস্ক, ভুলে গেছি, বলেন। হ্যাঁ আপনি ক্যামব্রিজ দেখলে তো বুঝতে পারবেন যে একটা পরীক্ষাতে না রাইটিং এ দুইটা টাস্ক থাকে, এটা টাস্ক 1 টাস্ক 2, দুইটার জন্য 1 ঘন্টা না, সময় সেটা লাগে। বুঝছি। হুম। আমি বলতে চাচ্ছি যে রিডিং আর তাহলে আলাদা হয় রাইটিং কেন কি প্রশ্ন করলেন, একটা বুঝতে পরীক্ষা পারলে। হয়? হ্যাঁ জি। না, একই দিনে এক্সাম হয় কিনা আমি এটা জানতে চাচ্ছি। আমি অফ তো কোর্স, জানি না, এই অফ জন্য কোর্স একই দিনে। আমি ওটা নিয়ে কোন কোন একই দিনে কি কি পরীক্ষা হয়, আলাদা দিনে কি কি পরীক্ষা হয়, ওরিয়েন্টেশনে আমি সব বলেছি যে একই দিনে না, বুঝে তিনটা, গেছি। হ্যাঁ তিনটা পরীক্ষা হয়, রিডিং, রাইটিং আর লিসেনিং। এই লাস্ট মাঝখানে এসে এই কথা আপনি বলতেছেন, আসলে এটা না, কিউরিয়াস। এটা শুন। আচ্ছা ভাইয়া, শুন- না এটা আসলে শুনলেনই না হয়, না, বললেনই আবার এটা একটু সমস্যা কষ্ট নাই, করে। আমি বলতেছি অবশ্যই। আমি তো 100 বার বলবো, তবে খুবই কষ্ট লাগে যে ক্লাসগুলো আপনারা ফোকাস করেন না। একই এই যে আমি আজকে যা হ্যাঁ, শেখাবো, শুনছি দাঁড়ান আমি বলি, শুনছি, কিন্তু ধরেন আজকে সেই যেরকম সময় তো আননোন ছিল। আচ্ছা ইন্ট্রোডাকশনে ধরেন যে আমি আজকে যা বলবো, আমি এই ক্লাসে হুম। আপনাদের যদি আবার ফিউচারে 2 দিন পরে যে আমাকে কোশ্চেন করেন না, খুব হতাশা লাগে, কষ্ট লাগে। আপনারা আচ্ছা, আর ক্লাসে কোশ্চেন মনোযোগ, করবো না ভাইয়া। না অবশ্যই কোশ্চেন করবেন, কিন্তু ক্লাসে মনোযোগটা দেওয়ার দরকার আপনাদের, এইটার জন্য আমি না বলতেছি। ভাইয়া, আপনি যখন ওরিয়েন্টেশনে করেছেন হুম। হয়তোবা আইএলটিএস এর সম্পর্কে অনেকের অভিজ্ঞতা থাকতে পারে, বাট আমি আমার তো কিছুই নাই, ওরিয়েন্টেশনে, আমার হ্যাঁ একদম ওই জিরো। জন্যই তো আমি বলেছিলাম হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু এভরিথিং বলেছি যে কয়টা আইএলস এর কয়টা পার্ট হয়, একটা জিটি হয় একটা। সেগুলো আচ্ছা বুঝছি, আমি সেগুলো বলতে দেন। বুঝে আচ্ছা গেছি। সেটা হ্যাঁ, বুঝতে পারছেন না স্যার, আমি সবাই বুঝতে পারছেন, বুঝতে পারলাম, আমি আবার বলে দিচ্ছি। কয়টা পার্টে হয় ক্লাস, ক্লাস পরীক্ষা, জিটি হয়, একাডেমিক হয়, দুইটা ডিফারেন্সেস কি, স্পিকিং কিভাবে হয়, স্পিকিং, রিডিং, রাইটিং একদিনে হয়, এই সরি লিসেনিং, রিডিং, রাইটিং একদিনে হয়, কিভাবে হয়, স্পিকিংটা কতদিনের অন্তর অন্তর হয়, এটাও আমি বলেছি। তো ওই ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি বলতেছি রিডিং, রাইটিং, লিসেনিং একই দিনে হয়, আর স্পিকিংটা ডিফারেন্স ডেতে হয়, কম্পিউটার ডেলিভারিতে একই দিনে সব হয়। এটা হলো বিষয়। জেনারেল আইএলসের টাস্ক 1টা লেটার লিখতে হয়, আর একাডেমিক আইএলসের টাস্ক 1টা একটা প্যারাগ্রাফ লিখতে হয়, বাকি সব সেম থাকে। প্যারাগ্রাফ। আচ্ছা হ্যাঁ, ভাইয়া তো কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া এখানে আপনি বলছেন এগ্রি ডিসএগ্রি হচ্ছে 60% কভার করে, আর বোথ ভিউ ডিসকাস, বোথ ভিউ মানে পজিটিভ নেগেটিভ অলমোস্ট। এই ক্ষেত্রে কি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কোনো পার্টিকুলার ইউজ করা যাবে, টেমপ্লেট টাইপের কিছু, না টাস্ক মানে টুতে হাই টেমপ্লেট না, টাস্ক টুতে আপনি টেমপ্লেট ইউজ করলেই আপনি দাঁত ভাঙা জবাব পাবেন, এটা আপনারা রেডি থাকবেন। কারণ টাস্ক টুতে আমার কাছে অনেক টেমপ্লেট আছে, রিচ রিচ টেমপ্লেট আছে, আপনারা মানে বলে দিতে পারবো, আমি বিক্রি করতে পারবো টেমপ্লেটগুলো। অনেকে সেল দেয় না টেমপ্লেট, আমি এরকম, কিন্তু টেমপ্লেট আপনারা লিখলে 100% ধরা খাবেন, এবং এক্সামিনার আপনাকে ধরবে 100%। কারণ টেমপ্লেটে এমন এমন শব্দ ইউজ হয় যেগুলো আসলে খুবই রিচ সাউন্ড, যেগুলো রিচ সাউন্ড করে, বাট অন দ্য আদার হ্যান্ডে একদমই পোর, যেখানে আপনাদের একটা মানে আপনাদের সাইকোলজিক্যালি আপনাদের যেখানে ইউজেবল পার্ট আসে সেখানে একদমই পোর পারফর্ম করে, যার জন্য ওরা বুঝতেই পারে যেটা টেমপ্লেটে লেখা। আর এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি অলওয়েজ বলতেছি যে আপনি স্পিকিংয়ের মতো আপনি মানে মুখস্থ লিখবেন, টাস্ক 1-এ আপনি ইন্ট্রোডাকশন মুখস্থ লিখবেন ফর এক্সাম্পল। তো আপনি এখানে কিভাবে আপনি পেনাল্টি খাবেন যে স্পিকিংয়ে যেরকম আপনি যদি মুখস্থ দেন, আনসার দেন, হ্যাঁ, বা মেমোরাইজ আনসার দেন, তাহলে তারা কিভাবে বোঝে যে এই স্পিকিংয়ের পার্ট 1টা খুবই সুন্দর হয়, গোছানো এবং খুবই রিচ ওয়ার্ডের হয়, বাট অন দ্য এক্স্যাক্টলি পার্ট 2তে যে একদম জগা খিচুড়ি, পার্ট 3তে যে জগা খিচুড়ি, এখানে বুঝতেই পারে যে কোয়েশ্চেন এক্সামিনার বুঝতেই পারে, তারা তো বুঝবে না, তারা কি আর কি আলু খায় নাকি প্রতিদিনই, তারা তো মানে মোটামুটি সবই খায়, আমাদের মতো তো আর তারা না। তো তারা তো বুঝতেই পারে যে সে মুখস্থ আনসার দিয়েছে, ওইটা তারা ধরেই না, কাউন্টে রাখে না। তো আপনি টাস্কে যখন ইন্ট্রোডাকশন মুখস্থ বা মেমোরাইজে কোনো কিছু লিখবো,
বডিতে যে যখন আমরা একদম জগা খিচুড়ি পাকাই ফেলবো, তো তারা বুঝতে পারবে যে এটা সে কোনো মেমোরাইজ সেন্টেন্স লিখেছে, ওইটাকে তারা কাউন্ট হিসেবেই নেবে না, এরকম বিষয়। তো বিষয়টা আসলে টাস্ক 2-তে ডিপেন্ড করে টোটালি আপনার হলো ক্রিয়েটিভিটির ওপরে। আমি একটা কথা আপনাদের বলে রাখতেছি, মাইন্ডে রাখবেন একটা কথা, খুবই মনোযোগ দিয়ে শোনেন। আইডিয়া ডাজেন্ট ম্যাটার, আইডিয়াটাকে ফুটাই তোলাটা ম্যাটার। ফর এক্সাম্পল, আইডিয়া আপনারা মনে করেন শুধু রিচ আইডিয়ায় মার্ক পায়, রিচ আইডিয়ায় মার্ক না, আইডিয়া ডাজেন্ট ম্যাটার। একজন লিখলো খুবই মানে আপনার হলো পিউরিফাইড পানি নিয়ে কথা হচ্ছে, একজন লিখলো যে আপনার পানির উপকারিতা নিয়ে একজন লিখতেছে। তো পানির উপকার দেখেন দুইজনের দুইটা পার্ট লেখার পানির উপকারিতা একজন লিখতেছে, তো পিউরিফায়ার পানির ভিতরে বলতে পারেন যে লন্ডনের পিউরিফায়ার পানির ভিতরে ভিটামিন ডি থাকে, এ থাকে, ও থাকে, মানুষের জন্য খুবই উপকারী। আর একজন লিখতে পারে ড্রেনের পানি, ডাজেন্ট ম্যাটার, সে ড্রেনের পানি হোক, কিন্তু সেটাকে ফুটাই তুলতে হবে যে ড্রেনের পানি কেন নিলেন, ড্রেনের পানি কিসের উপকারী। হ্যাঁ, ড্রেনের পানি হলো মশা উৎপাদনের জন্য উপকারী, এবং মশার এই যে কীট পতঙ্গ, এটা হলো জীবাণুটা ওই ড্রেনের পানির থেকেই তারা আসলে তাদের জীবাণুটা নির্ভর করে। অবশ্যই কীট পতঙ্গের জন্য উপকারী এটা, ওখানে তো কোথাও লিখে বলে নাই যে মানুষের জন্য উপকারী হইতে হবে। বিষয়টা এরকম যে আপনারা অলওয়েজ ফোকাস করে রাখেন যে রাস্তা সহজ ওটাতে না, যে আপনারা আঁকা বাঁকা যেটা কঠিন, যেখানে বাঘ ভাল্লুক বলা হয়েছে, যেখানে বাঘ ভাল্লুক আছে, আর সামনে বলা হয়েছে যেখানে আপনার হলো চোর ডাকাত আছে। তো বিষয়টা আপনারা ওই চোর ডাকাতের, এখানে চোর ডাকাত আছে আর ওখানে বাঘ ভাল্লুক আছে, আপনারা চোর ডাকাতের ওখানে যাবেন, বাঘ ভাল্লুকের কাছে যাবেন না, কারণ বাঘ ভাল্লুকে ভয় পাবেন আপনারা, যে ওখানে গেলে তো মরেই যাবো, আমরা খেয়েই ফেলবে। চোর ডাকাতে এখানে যে আমি জিনিসপাতি জাস্ট দিয়ে দিব, দিয়ে সারেন্ডার করে অন্তত জান তো বাঁচবে। তো বিষয়টা আসলে এরকম কাজ করে না, আসলে বিষয়টা আসলে যে আইডিয়াটা ডাজেন্ট ম্যাটার, আপনারা লাস্টে সবই ধরা খান, সব জায়গায় ধরা খান, ঠিক আছে। বিষয়টা এরকম যে আইডিয়ার জন্য আপনারা এতটাই বদার যে আইডিয়ার জন্য মাথা টাথা একতরাই খারাপ করে ফেলেন। শুনতে পাচ্ছেন আমার কথা? ফোন আসছে, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আইডিয়ার জন্য আপনারা এতটাই বদার সবাই যে আইডিয়ার জন্য আপনারা মানে পুরো টাস্ক 2টাকে নষ্ট করে ফেলছেন। তো এখানে কি বলছে দেখেন তো খেয়াল করে, টাস্ক এখানে কি বলছে এইটুকু জাস্ট খেয়াল রাখেন। 7 এর জন্য অ্যাড্রেস করতে হবে অল পার্টস অফ দ্য টাস্ক, ঠিক আছে। অ্যাড্রেস করতে হবে মানে কি, প্রত্যেকটা পার্ট, অল পার্ট, এই প্রত্যেকটা পার্টটা আপনাকে মানে কোয়েশ্চেনে যা দিয়েছে তার প্রত্যেকটা পার্টটাকে অ্যাড্রেস করতে হবে। কিভাবে করতে হবে আমি বলে দেবো। প্রেজেন্ট ক্লিয়ার পজিশন, ক্লিয়ার যে পজিশনটা এটা হলো আপনার আইডিয়াটা থ্রু আউট দ্য ক্লিয়ার যে পজিশন এটা হলো আপনার রেসপন্সটা, আপনি এটাকে অ্যাগ্রি করেন রিজেক্ট করেন, পুরো এসে জুড়ে আপনার রেসপন্সটা ঠিক থাকতে হবে। এটা বলে নাই কোথাও যে আপনি শুধু ইন্ট্রোডাকশনে অ্যাগ্রি করেছেন এটা বলে দেবেন, বডি প্যারাতে অ্যাগ্রি বলবেন না। অফকোর্স আপনাকে থ্রু আউট দ্য রেসপন্স মানে কি, প্রত্যেকটা রাইটিংয়ের টিচার আপনাকে, আইএলসের টিচার আপনাকে শিখাবে যে ইন্ট্রোডাকশনে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে আপনি ইন্ট্রোডাকশনে অ্যাগ্রি করেন বলে দেন, আর কনক্লুশনে অ্যাগ্রি করেন বলে দেন। বাকি বডি প্যারাতে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করেন কিনা এটা বলবে না, কেউই আপনাকে বলবে না যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করেন কি বলে দিতে। কিন্তু এখানে কি বলতে, থ্রু আউট দ্য রেসপন্স, আপনি আপনার রেসপন্স কি, আপনার বডি প্যারাকে আপনার রেসপন্সের ভিতরে পড়ে না? অফকোর্স পড়ে। তো আপনার যে পজিশন, আপনি অ্যাগ্রি করেন আর ডিসঅ্যাগ্রি করেন, এটা থ্রু আউট দ্য রেসপন্স আপনাকে দিতে হবে, ঠিক আছে। আপনার পজিশনটা ক্লিয়ার করতে হবে। আপনি যদি ওটা একটা জিনিসে আপনি অ্যাগ্রি করেন নাই, ওইটাকে অন্যরা অ্যাগ্রি করেছে, তার মানে অন্যদের মতামত ওটা, আর একটা বডি প্যারাতে আপনি এগ্রি করেছেন, ওটাতে বলেন এটা আমার মতামত, দ্যাটস ইট, ঠিক আছে। বিষয়টা এরকম যে আপনার পজিশনটা ক্লিয়ার থাকা লাগবে থ্রু আউট দ্য রেসপন্স। প্রেজেন্ট, এক্সটেন্ড অ্যান্ড সাপোর্ট মেইন আইডিয়া, এই যে মেইন আইডিয়াটাকে প্রেজেন্ট করতে হবে, বড় করতে হবে, এনলার্জ করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সাপোর্ট করতে হবে। খেয়াল করে দেখেন আপনাকে কিন্তু, বাট দেয়ার মে বি টেন্ডেন্সি টু ওভার জেনারেলাইজ, কাকে বলে ওভার জেনারেলাইজ আমি বলে দিচ্ছি, অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস মে বি ল্যাক ফোকাস। 7 এর জন্য দেখেন কত কিছু ভুলভাল দিয়েও 7 পাওয়া যায়। তো আপনারা আসলে এত পরিমাণ কঠিন ওয়ার্ডের দিকে মুভ করেন, আপনারা আসলে আমি বলি আপনারা আপনাদের কাছে 7 পাওয়ার যোগ্য, কিন্তু একটা রিডারের কাছে 7 পাওয়ার যোগ্য না, 5.5 পাওয়ার যোগ্য। কেন? আপনারা আপনাদের অনুসারে খুবই নামি দামি ওয়ার্ড ইউজ করেন, যেটা আপনারা নিজেরাই বুঝতে পারেন। শুধু আমি যদি পড়তে যাই আমার দাঁত মুখ ভেঙে যায়। আপনি আমাকে আনএবল টু এমপ্লয়িং মানে আমাকে বোঝাতে পারেন না। তো আমাকে যদি বোঝাতে না পারেন অফকোর্স 5.5 পাবেন। তো প্রত্যেকটা রিডারই চেষ্টা করে যে বোঝার আপনার লিখেছেন কি, কিন্তু আপনি আপনার মাপে 8-9 গ্রেডের লিখে ফেলেন, কিন্তু সহজ করেন না, এটা কঠিন করে ফেলেন।
আপনি মনে করেন কঠিন করলেই মনে হয় আমাকে মার্ক দিবে না, যত সহজ করবেন, যত মানে যতটুকু আপনি আপনার কানেকশন বন্ডিং করার চেষ্টা করবেন আপনার রিডারের সাথে, তত মার্ক আপনি ভালো পাবেন। তো মেইন আইডিয়াটাকে প্রেজেন্ট করতে হবে এবং সাপোর্ট দিতে হবে। সাপোর্টে কম সাপোর্ট হতে পারে। ওভার জেনারেলাইজ কাকে বলে? ফর এক্সাম্পল মোস্ট, আপনার হলো মাস্ট, এই সেন্টেন্সগুলো ওভার জেনারেলাইজ করে। হ্যাঁ, দ্য মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড মোস্ট স্টুডেন্ট যখন বলবো আমি যে মোস্ট স্টুডেন্ট, মানে অনেক কিছু আমরা অলওয়েজ ফোকাস করি আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, কিন্তু না, আপনি যখন লিখবেন সেটা ইন্টারন্যাশনাল লিখতেছেন, এটা আইএলস হলো ইন্টারন্যাশনাল পরীক্ষা, তো আইএলসে লিখতে হলে আপনাকে ইন্টারন্যাশনালি ভাবতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড ভাবতে হবে, নট বাংলাদেশের চিন্তা করে ভাবা যাবে না। বাংলাদেশের স্টুডেন্ট বা বাংলাদেশের মানুষ বিলো পোভার্টি লাইনে থাকে, আপনি যদি লিখে দেন ওখানে মানে 70% পিপুল লিভ ইন বিলো পোভার্টি লাইন, বাংলাদেশ বলেন না ওখানে, তাহলে কি পুরো ওয়ার্ল্ড ওয়াইডে 70% মানুষ কি বিলো পভার্টি লাইনে থাকে? না। তো বিষয়টা এরকম খেয়াল করেন, আপনার ইন্টারন্যাশনাল পরীক্ষা দেবেন, ইন্টারন্যাশনালি চিন্তা করার চেষ্টা করবেন, ওইখানে ওভার জেনারেলাইজ হয়ে যায় যখন আমরা বাংলাদেশ নিয়ে শুধু চিন্তা করি। ঠিক আছে, সাপোর্টিং আইডিয়াতে আপনার ল্যাক হতে পারে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন, এখানে কোথাও বলছে আপনাকে এক্সাম্পল দিতে হবে, আপনাকে আইডিয়ার এইটা করতে হবে, সেটা করতে হবে, আপনাকে ভালো আইডিয়া নিতে হবে, বলেছে কোথাও? কোথাও লেখা আছে? দেখেন তো, আমাকে বলেন, লেখা আছে? বলেন, লেখা আছে? একটা আইডিয়া না, দিতে লেখা হবে, আইডিয়ার সাপোর্ট করতে হবে। দেখেন আচ্ছা, এটা বডির জন্য গেল, যাক বোঝেন, বিষয়টা বোঝেন। আচ্ছা, লজিক্যালি অর্গানাইজ ইনফরমেশন অ্যান্ড আইডিয়া। লজিক্যালি অর্গানাইজ মানে কি? একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, একের পরে আপনারা 5, 6, একের পরে 10 লিখেন, এরকম একের পরে অলওয়েজ 10 লিখেন। কিরকম? আপনারা একটা আইডিয়া প্রেজেন্ট করতেছেন, ওটাকে সাপোর্ট না দিয়ে আবার আরেকটা আইডিয়া প্রেজেন্ট করে দিলেন, এরকম বিষয়ে খেয়াল করে দেখেন যে আপনি বাজারে যাবেন, বাসা থেকে বেরোবেন আগে, আপনি বাসা থেকে বেরোয় আপনাকে আগে আপনার বাসা থেকে আপনাকে বলতে হবে যে আপনি বাসা থেকে বেরোলেন, বাসা থেকে বেরোয় একটু হেঁটে তারপরে রিক্সায় উঠলেন, তারপরে রিক্সা থেকে নেমে আপনি রিক্সাটা এই গলি সেই গলি হয়ে বাজারে নামলেন, তারপরে আর একটু হেঁটে বাজারের ভেতরে ঢুকলেন। এবার আপনি কি বলতেছেন? আপনি হলো বললেন যে আমি বাসা থেকে বেরোলাম, বাজারে আসলাম, আমি মাছ কিনলাম 2 কেজি, আমি বাজারে সব থেকে বড় মাছ কিনেছি, এরকম ভরে শুরু করে দেন। বিষয়টা আপনাকে বলেছে শুধু বাজারে আসাটার বিষয় ডিসক্রাইব করতে বলেছে, আপনি বাজারে সব থেকে বড় মাছ কিনছেন, আপনি এটা কিনছেন, ওইটা কিনছেন, বড় প্রদর্শন করে দিলেন, কিন্তু বাজারে আসাটার বিষয়ে আপনি কি লিখছেন? আপনি একবারে বাজারে আসছেন, এসে আপনি মাছের থেকে শুরু করে দিলেন, এরকম বিষয়টা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে থাকে। বিষয়টা এরকম না, আপনাকে বাজারে এসে আপনি সব থেকে বড় মাছ কিনছেন এটা ম্যাটার না, ম্যাটারটা হলো বাজারে আপনি বাসা থেকে বেরোলেন, বেরোয়টি হেঁটে রিক্সাটা নিলেন, রিক্সাটা থেকে এসে অলিগলি হেঁটে নামে তারপরে আবার বাজারে মুভ ইন করলেন। বিষয়টা হলো এটা, ওই যে আপনি রিক্সা উঠলেন, হাঁটলেন, ওটাকে আপনারা মানে মনোযোগী দেন না, কারণ ওটাকে দামই দেন না, কিন্তু বিষয়টা আসলে ওইগুলা থেকে তা আপনারা মার্ক আসলে পান না, আসলে ওইখান থেকে। খুবই ইম্পর্টেন্ট বিষয়টা বুঝেন যে লজিক্যালি অর্গানাইজ করতে হবে, যে আইডিয়া দিচ্ছেন, আইডিয়াটাকে কেন নিলেন, হ্যাঁ এটা কি, আমি বলি যেরকম যে একটা প্রপার বডি প্যারা লিখতে হলে কি, কেন, কিভাবে, এইটা হলো একটা বিষয়। কি, কেন, কিভাবে। তো কি বলতে আইডিয়াটা, কেন আমি আইডিয়াটা নিলাম, এই জন্য আমি আইডিয়া নিয়েছি, এটার উপকারিতা এই আছে, কিভাবে মানে একটা এক্সাম্পল দিতে হবে আমাকে, দ্যাটস ইট। যাই হোক, আমরা শিখবো বডি প্যারাতে, খুবই সহজ বডি প্যারা লেখা, একটা বডি প্যারা দিয়ে মানে সব লেখা যায়। টাস্ক 2 ইজ ইজি, যদি আপনি ইজিভাবে নেন। আপনি যদি আমি আইডিয়া জেনারেট করতে পারি না ভাইয়া, আমি আইডিয়া বুঝি না, পাই না, আইডিয়া ডাজেন্ট ম্যাটার। আমি বললাম না, পানির উপকারিতা নিয়ে লিখতে হলে আপনি ড্রেনের পানিও নিতে পারেন, ড্রেনের পানি কেন নিলেন, আপনাকে বলতে হবে উপকারিতা বলতে হবে। আপনাকে তো বলে নাই যে মানুষের জন্য উপকারী লিখতে হবে, আপনাকে বলেছে ড্রেনের পানি ইম্পর্টেন্ট, মশার জন্য ইম্পর্টেন্ট, মশাও তো আসলে বাংলা এই পৃথিবীর ভিতরে একটা কি না পতঙ্গ, ওর জন্য ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট এক কথায়। শুধু মানুষ মানে যে এরকম না, প্রাণীরাও তো, মশাও একটু কন্ট্রিবিউট করে, মানে পুরো ইয়েতে যদি বলি এর ক্ষেত্রে, তো মশা তো অফকোর্স কন্ট্রিবিউট করে, তাই না? তো প্রত্যেকটা প্রাণী বা আপনার হলো বার্ডস বলেন, আপনার প্রত্যেকটা অ্যানিমেলই বা বায়োডাইভার্সিটিতে প্রত্যেকটা জিনিসই ইম্প্যাক্ট ফেলায়, প্রত্যেকটা জিনিসই। যাই হোক, হাউএভার, তো এখন আমরা এটা দেখি লজিক্যালি অর্গানাইজ করতে হবে। ইউজ এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসের লিস্ট আপনাদেরকে আমি কি দিয়ে বলবো, অ্যাপ্রোপ্রিয়েট থ্রু অফ দ্য ওভার এবং আন্ডার ইউজ হতে পারে। কোহেসিভ ডিভাইস খুব কম ইউজ করবো আমরা, একটা দুইটা আমরা ইউজ করবো বডি প্যারাতে, ম্যাক্সিমামই দুইটা বডিতে দুইটা ইউজ করবো, এবং মোটামুটি ইন্ট্রোতে একটা, কনক্লুশন একটা, দ্যাটস ইট। প্রেজেন্ট এ ক্লিয়ার সেন্ট্রাল টপিক উইথ ইচ প্যারাগ্রাফ। সেন্ট্রাল টপিক আপনাকে আইডিয়া দিতে হবে, একটা ক্লিয়ার আইডিয়া দিতে হবে, এটা কোয়েশনের ভিতরে পড়ে, ক্লিয়ার আইডিয়া দিতে হবে।
ইচ প্যারাগ্রাফে, প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনাকে ক্লিয়ার সেন্ট্রাল টপিক দিতে হবে। অলরাইট, এটা গেল। ইউজেস এ সাফিসিয়েন্ট রেঞ্জ অফ ভোকাবুলারি, সাফিসিয়েন্ট রেঞ্জ বলতে আপনাকে বোঝায় ওই টপিক রিলেটেড ভোকাবসটাকে বলে। অ্যালাউ সাম ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রিসিশন, অ্যালাউ করে সাম মানে কিছু ফ্লেক্সিবিলিটি, যেটা টপিক রিলেটেড যেটাকে বলে। প্রিসিশন মানে নির্ভুলতা, মানে নির্ভুল হতে হবে। ইউজ লেস কমন লেক্সিক্যাল রিসোর্স, যেটা কম কমন লেক্সিক্যাল রিসোর্স। ইউজ লেস কমন, লেস মানে একটু কম, আর আপনারা মনে নেন যে একদম মানে কম মানে একটু কম, লেস মানে একটু কম। ইউজ লেস কমন মানে একটু কম কমন লেক্সিক্যাল রিসোর্স ইউজ করতে বলছে। উইথ সাম অ্যাওয়ারনেস অফ স্টাইল অ্যান্ড কলোকেশন। অ্যাওয়ারনেস বলতে, কলোকেশন বলতে কোনো ওয়ার্ড, আমি এর আগেও বলেছি যে মাঝখানে কোনো প্রিপোজিশন ছাড়াই যদি দুইটা ওয়ার্ড একসাথে বসে, নাউন হোক বা অ্যাডজেক্টিভ হোক, ওই দুইটা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং যদি আসে তো সেটাকে বলে কলোকেশন। আমি মেড ক্লার্কের একটা পিডিএফ আপনাদের প্রোভাইড করেছিলাম, ওইখান থেকে আপনার রাইটিংয়ের জন্য ম্যাক্সিমাম ওয়ার্ড আসবে, আমি আবার দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। মে প্রডিউস অকেশনাল ইরোর, আপনারা যদি এই গ্রুপে, আপনাদের গ্রুপে যদি ইয়েতে যান, এই মানে মিডিয়ার ভিতরে যান, তাহলে আপনারা পাবেন, মাইট বি। মে প্রডিউস ইরোর ওয়ার্ড, মে প্রডিউস অকেশনাল ইরোর। অকেশনাল মানে একটা আপনি অকেশনালি ইরোর করতে পারবেন ওয়ার্ড চয়েসে, স্পেলিং মিস্টেক করতে পারবেন, হ্যাঁ, এবং ওয়ার্ড ফরমেশনে আপনারা মিস্টেক করতে পারবেন। তাহলে 7-এর জন্য আপনারা কত মিস্টেক দেখেন, পুরো মিস্টেকে ভরা, পুরো মিস্টেকে ভরা। বা আপনারা মনে করেন 7 মানে কোনো মিস্টেকই নাই। আচ্ছা, ইউজেস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স সেন্টেন্স। ভ্যারাইটি কমপ্লেক্স সেন্টেন্স বলতে এরকম, এর মানে না যে আপনি একটা পাস্ট পার্টিসিপল ইউজ করছেন, প্রেজেন্ট টেন্স ইউজ করলেন, আবার ফিউচার টেন্স ইউজ, এরকম না। কমপ্লেক্স স্ট্রাকচার, ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার মানে সেন্টেন্স স্ট্রাকচারটাকে বলে। নট লাইক দ্যাট যা ডিফারেন্ট গ্রামার, গ্রামার বা ডিফারেন্ট টেন্সেস ইউজ করতে হবে এরকম না। কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে হবে, ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার, যেটাকে বলে আপনার কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স, ভয়েস বলেন। যা প্রডিউস ফ্রিকোয়েন্ট ইরোর ফ্রি সেন্টেন্স। ফ্রিকোয়েন্ট ইরোর ফ্রি, ফ্রিকোয়েন্ট বলতে বোঝায় 10-এর ভিতরে 7টা, তাহলে ফ্রিকোয়েন্টলি, বা 6টা 7টা ফ্রিকোয়েন্টলি। হ্যাজ এ গুড কন্ট্রোল অফ গ্রামার অ্যান্ড পাংচুয়েশন, ফিউ ইরোর, এখানে গ্রামারে কিছু ইরোর থাকবে এবং পাংচুয়েশনে, কমাতে কিছু ইরোর থাকবে। এই হলো ব্যান্ড ডেসক্রিপ্টর। ব্যান্ড ডেসক্রিপ্টরে আমাকে বলে দিল কি কি আমাকে করতে হবে, দ্যাটস ইট, আমরা এটুকু করব। আচ্ছা, এখন আমরা দেখব যে ইন্ট্রোডাকশন, প্রপারলি একটা ইন্ট্রোডাকশন লিখতে হলে আমাকে কি কি করতে হবে, একটা প্রপার ইন্ট্রোডাকশন। এখন কোয়েসিভ ডিভাইস আপনাদের এখানে দিয়ে দিয়েছি, কোয়েসিভ ডিভাইসগুলো আপনারা একটু যদি স্ক্রিনশট নিয়ে নেন বেটার হয়, এটার স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, পরে নোটে তুলে নেন, তারপরে নোট দেখে দেখে আপনারা কোয়েসিভ ডিভাইসগুলো ইউজ করবেন, ইট উইল হেল্প ইউ। অলরাইট, সো দেখতে পাচ্ছেন? জি ভাই, আচ্ছা, জি। স্ক্রিনশট নিয়েছেন? এটা কি বললেন আবার বলেন তো? এগুলা কোয়েসিভ ডিভাইস ব্যবহারটা আমি শিখাই দেবো, আগে স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে একটা কাজ করুন। খুবই ওয়ার্ড মাঝে মাঝে আপনাদের এটা আসলে। আচ্ছা, তো গেল। আচ্ছা, এখন একটা ইন্ট্রোডাকশন লিখতে হলে ইন্ট্রোডাকশনের পিছনে কোনো রকেট সায়েন্স নাই, জাস্ট কোয়েশ্চনের প্যারাফ্রেজ, তো এখন বিষয় আছে এখানে একটা, যে ডিসকাস, ভাইয়া? হ্যাঁ, তাহলে কি আমরা কোনো রাইটিং টাস্ক টুতে তাহলে আমরা কোনো টেমপ্লেট এগুলো কিচ্ছু ব্যবহার করব না? অফকোর্স না, ওটা তো রাইটিং টাস্ক 1 এর জন্য, তাই না ভাই? রাইটিং 1 এর জন্য, এক্স্যাক্টলি, কারণ রাইটিং টাস্ক 1 এ টেমপ্লেট বলতে ওখানে যা আছে সব প্রদর্শন করছেন, আপনারা যা আছেন জাস্ট লিখে দেখাচ্ছেন, মানে আপনাকে দিয়েই দিছে ওইগুলো, জাস্ট আপনি লিখে দিচ্ছেন। এরকম না যে টাস্ক 2 করা কিন্তু ডিফিকাল্ট কেন, কারণ ওখানে একটা 1.5 লাইনের একটা লাইন দিয়ে যায়, আর ওখানে আপনাকে বলে যে আপনার ক্রিয়েটিভিটিটার বিষয়টা আসে, ক্রিয়েটিভিটি আপনার কেমন, ওইখানে কিন্তু কোনো প্রদর্শন আসে না, আপনারা সেম জিনিস। ওইখানে কিন্তু আপনার কোনো ধরনের কোনো ক্রিয়েটিভিটির কোনো কিছু প্রদর্শন আসে না, কিন্তু এই যে টাস্ক 2 এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটির কথা আসে। এই জন্যেই এখানে কোনো ধরনের কোনো টেমপ্লেট ইউজ করা যাবে না। আমি আমার কোনো স্টুডেন্টকে টেমপ্লেট শেখাইনি, টেমপ্লেট আসলে খুবই ডেঞ্জারাস। টেমপ্লেট ইউজ করা যাবে না, ঠিক আছে?
ভুলেও টেমপ্লেট ইউজ করা যাবে না, কারণ টেমপ্লেটটা আপনাদের এন্ড অফ দ্য ডেতে আপনার এক্সামিনার ধরে ফেলবে টেমপ্লেট, মানে আপনি যেটা টেমপ্লেটে লিখেছেন ধরে ফেলবে। স্পিকিংয়ে যেরকম আপনি একটা ওয়ার্ড যদি জোর করে ইম্পোজলি ইউজ করতে যান, আপনি ওখানে কি হুচুট খেয়ে পড়ার মতো হয়, উচুত খেয়ে বা হোঁচট খেয়ে পড়ার মতো হয়। কেন? কারণ এখানে আপনি ওইটা রিকল করতে চেষ্টা করেন, আপনি উইদাউট ইউর কনসার্ন, মানে আপনি আপনার আইডিয়ার বাইরে আপনি বুঝতেই পারেন না, একটা এক্সামিনার বুঝে ফেলে যে আপনি এটা রিকল একটা ওয়ার্ড আপনি জোর করে ইম্পোজলি মানে ইউটিলাইজ করার চেষ্টা করতেছেন, ওইখানে বুঝে ফেলে। আপনি মনে করেন যে আমি তো এই ওয়ার্ড ইউজ করেছি, ওহ আমি ভালো মার্ক পাবো, কিন্তু ওইটাতে আলটিমেটলি আপনি মার্কটা আরও ডিক্রিজ করেন। হ্যাঁ, তো ভাই বিষয়টা আমার একটা ভাই স্পিকিং নিয়ে একটা কথা ছিল, স্পিকিং এর দিন, যদি একটু অ্যান্সারটা দিতেন। স্পিকিং এর দিন এই একটা সামান্য একটু কথা, এই যে আমরা যে স্পিকিং এ ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখি, হ্যাঁ ওই যে অনেক ধরনের প্র্যাকটিস ভিডিও গুলা দেখি, তারা 5.5, 6, 6.5 গুলা দেয়, এগুলার সাথে কি স্পিকিং কি কম্পারেটিভলি তুলনা করা হয় নাকি? না না, ওটা জাস্ট মক, এবং ওখানে আপনাকে যে ইভ্যালুয়েট করতেছে আপনাকে তো ওইরকম ওই একটা পার্সন ইভ্যালুয়েট করবে না, আপনাকে অন্য পার্সন ইভ্যালুয়েট করতে পারে। তো স্পিকিংয়ে অলওয়েজ এটা ইনক্রিজ ডিক্রিজ হয়, স্পিকিং এবং রাইটিংয়ে এটা ডিপেন্ড করে ওই পার্সনের উপর যে আপনাকে ইভ্যালুয়েট করতেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে আপনাকে ইভ্যালুয়েট করতেছে সেই পার্সনের উপর ডিপেন্ড করে। তো আপনার রেসপন্সটা কেমন থাকে, সে আপনাকে একটু মানে আপনি যদি তাকে তার অ্যাটেনশনটা নিতে পারেন তাহলে আপনাকে 0.5 বেশি দিতে পারে। আপনি যদি তার সাথে তার অ্যাটেনশনে না নিতে পারেন, তার মানসিকতা অনুযায়ী আপনি রেসপন্স না করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনাকে যেটা আপনি পাওয়ার যোগ্য সেটা আপনাকে দিতে পারে, কোনো সময় একটু বেশিও পায়, কোনো সময় একটু কমও পায়। যাই হোক, তো এখন একটা ইন্ট্রোডাকশন আপনারা দেখবেন যে ইন্ট্রোডাকশন হয় হলো, মানে আইএলটিএস এর ইন্ট্রোডাকশন হয় হলো 3টা ফ্রেজে, বুঝে নেন 3টা ফ্রেজে। একটা হলো জেনারেল স্টেটমেন্ট, একটা হলো প্যারাফ্রেজ, কোয়েশ্চেন প্যারাফ্রেজ, গিভেন কোয়েশ্চেনের প্যারাফ্রেজ, আর একটা হলো ওপিনিয়ন, যদি চাই ওপিনিয়ন দিতে হবে। এখন বিষয়টা হলো কোনো কোয়েশ্চেনে ওপিনিয়ন চায় না, ওপিনিয়ন দেওয়া লাগে না। তো যদি ওপিনিয়ন চাই, ওপিনিয়ন ইয়েটা আমি এখানে লিখে করে রাখছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, যে ওপিনিয়নটা কেমন হতে পারে। তো ওপিনিয়নটা মানে রেডিমেড সেন্টেন্স যাকে বলে। আবার কোয়েশ্চেন প্যারাফ্রেজের সময় আপনার রেডিমেড যেটাকে বলে, যেটুকু পারছি, যেটুকু প্রয়োজন, যেটুকুতে আপনারা হার্ট হবেন না বা আপনাদের এক্সামিনার ধরতে পারবে না, সেটুকু পর্যন্তই আমি এখানে ইনক্লুড করেছি। এখন আপনারা একটু বুঝে নেন যে কোন মানে এসেতে জেনারেল স্টেটমেন্ট আমরা লিখবো না। ফর এক্সাম্পল, ইন্ট্রোডাকশন অলওয়েজ একটা মানে আদর্শ ইন্ট্রো হবে 35 to 55 ওয়ার্ড, নট মোর দেন দ্যাট ওয়ার্ডস, 35 to 55 ওয়ার্ডস, নট মোর দেন দ্যাট, মানে এটার থেকে বেশি হওয়াটা সমীচীন না। কেউ এমন করে ইন্ট্রোডাকশনই লিখে ফেলে একটা বডি প্যারা 100 ওয়ার্ডের বেশি, এরকম করা যাবে না, ভুলেও করা যাবে না। ইন্ট্রোডাকশন মাস্ট, দ্যাটস ইট, ইন্ট্রোডাকশন। ওভারভিউ যেরকম 1.5 লাইনের ভিতরে আপনাকে বোঝাই দিতে হবে, আপনি তো কি লিখবেন সেটা তো বডি প্যারাতে বোঝাই দিবেন, এটা আপনি ইন্ট্রোডাকশনে জাস্ট আপনাকে বলছে এটা, দ্যাটস ইট। এরকম ইন্ট্রোডাকশনে এখানকার এসের পার্ট হলো কয়টা, এসের পার্ট, এবং আমরা যদি একটু প্যারাগুলো দেখি, একটা টাস্ক 2তে প্যারা কয়টা হয় আমরা একটু বুঝে নেই। টাস্ক 2তে প্যারা হয় কয়টা? প্রথমে ইন্ট্রো, নোট করে নিন, প্রথমে ইন্ট্রোর পার্ট আসে, তারপরে আসে আপনার হলো বডি প্যারা, বডি 1, তারপরে বডি 2, তারপরে কনক্লুশন। এই যে এইটা হলো 4টা আপনার প্যারা হয়। প্যারাটা কিভাবে? ধরেন ইন্ট্রোটা এরকম প্যারা হলো, বডি প্যারা ধরেন এরকম প্যারা হলো, আর একটা বডি প্যারা এরকম প্যারা হলো, আর একটা কনক্লুশন এরকম প্যারা হলো। বিষয়টা এরকম যে 4টা প্যারা থাকবে এখানে, 4টা প্যারা থাকবে, একটা প্যারা ইন্ট্রোডাকশন, একটা প্যারা বডি প্যারা 1, একটা প্যারা বডি প্যারা 2, একটা প্যারা কনক্লুশন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? এলো টাস্ক 2, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখবো? এখন 35 ওয়ার্ড থেকে 55 ওয়ার্ড হবে একটা ইন্ট্রোডাকশন। কোন এসেতে আমরা জেনারেল স্টেটমেন্ট লিখবো না, মানে জেনারেল সেন্টেন্স কাকে বলে? মানে একটা নিউট্রাল সেন্টেন্স, যেটা আসলে এই দিকও না সেই দিকও না, বাট এটা একটা ইম্পর্টেন্ট কোনো কিছুটা প্রদর্শন করে, বা আমরা কি নিয়ে লিখতে যাচ্ছি ওটা যাচ্ছে আমাদের একটা গ্লিমস, আমরা এক্সামিনারকে একটা গ্লিমস দেই যে এইটা নিয়ে লিখতে যাচ্ছি। ফর এক্সাম্পল ধরেন যে কি বিষয়টা আসলে কি নিয়ে, মানে কোন স্পেসিফিক বিষয়টা নিয়ে লিখতে যাচ্ছি আমরা, সেইটার একটা জেনারেল স্টেটমেন্ট প্রোভাইড করা।
জেনারেলি একটা একটা লাইনে বলে দেওয়া যে এই নিয়ে আমরা লিখতে যাচ্ছি, তারপরে আসে কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করা, তারপরে আপনার ওপিনিয়ন চাইলে ওপিনিয়ন দেওয়াটা, বাট প্ল্যান সেন্টেন্সটা অলওয়েজ থাকবে যে আমি কি লিখতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, প্ল্যানটা অলওয়েজ থাকবে। তো এখন জেনারেল স্টেটমেন্টে আপনার ডিসকাস বোথ ভিউ আর ডু দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, অথবা অ্যাডভান্টেজের ডিসঅ্যাডভান্টেজ। এক কথায় আমি বলতে গেলে বলা যায় যে আপনারা মানে ডিজলভ বা মিক্স করে ফেলবেন। এই জন্য আমি বলতে পারি যে জেনারেল স্টেটমেন্ট লিখবেন শুধু অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে, বাকি দরকার নাই। বা আপনারা যদি মনে করেন যে জেনারেল স্টেটমেন্টটা সব এসেতেই হয়, লিখতে হয়, কিভাবে লিখবেন সেটা আমি বলে দিচ্ছি। এখন হয় হলো শুধু ডিসকাস বোথ ভিউতে জেনারেল স্টেটমেন্টটা লিখতে হয় না, বাকি সবগুলোতে লিখতে হয়, আপনি লিখতে পারবেন। আপনারা জেনারেল স্টেটমেন্টে যে অ্যাডিশনাল মার্ক আছে এরকম কিছু না, জেনারেল স্টেটমেন্টটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি কি? কোয়েশ্চেন প্যারাফ্রেজটা আর ওপিনিয়ন এবং প্ল্যানটা, এটা হলো ম্যান্ডেটরি বিষয়। জেনারেল স্টেটমেন্ট ইজ নট ম্যান্ডেটরি। জেনারেল স্টেটমেন্ট কীভাবে লিখতে পারেন? কোয়েশ্চেন যেই টাইপে করবে আপনাকে, সেই কোয়েশ্চনে যদি আপনি অ্যাগ্রি করেন, সেই অ্যাগ্রি করছেন কোন বিষয়টার উপরে, সেইটার উপরে বেস করে একটা ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড লিখবেন, ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড। বা অন্যভাবে অন দ্য আদার হ্যান্ড মানে রাইটিং টাস্ক তো অনেকভাবে বোঝানো যায়, কিন্তু আপনারা বুঝতে পারবেন না, একটু বেশি মানে কিউরিয়াস হয়ে যাবেন। অন্যভাবে লেখা যায় কীভাবে? যে আপনি কোনো কিছু ডিসঅ্যাগ্রি করছেন, কিন্তু আপনি জেনারেল স্টেটমেন্টে ওইটা সুফল লিখলেন, বা আবার লিখলেন হাউ এভার আই কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, এভাবে বলে দিতে পারেন, উল্টায় দিতে পারেন ওইটা। যাক, এটা আসলে খুবই বেশি কনস্পিরেসি হয়ে যায়, ইজিভাবে আমি যাব। তো জেনারেল স্টেটমেন্ট লেখার হলো এই সেন্টেন্সগুলো: দেয়ার ইজ নো ডাউট, ইট ইজ ক্লিয়ার দ্যাট, নাও অ্যাডেজ, ইটস ইন রিসেন্ট ইয়ার্স, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার। আপনারা প্রশ্ন করবেন, আমি কিন্তু প্রশ্ন করবেন, আপনারা নতুন নতুন প্রশ্ন করবেন। একই যেই প্রশ্নটা আমি ক্লাসে নিয়েছি সেটা আবার যদি করেন না, একটু কষ্ট লাগে জানেন, কারণ আমি তো কথা বলতেও আমার বুকে ব্যথা হয়, তাই না? কথা বলতে আমি জোরে জোরে কথা বলে যাই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে। তো এত কথা বলে আসলে আলটিমেটলি লাভই হয় না, আমি খেয়াল করে দেখি যে আপনারা যদি মনোযোগ না দেন ক্লাসে। তো আসলে এটা নিজের কাছে খুবই ছোট লাগে যে আপনারা যখন ক্লাসে মনোযোগ না দেন। আপনারা না বুঝতে পারলে আমাকে কয়েক লক্ষবার প্রশ্ন করবেন, বাট ক্লাসে একই জিনিস করে আবার যদি ওইটা আমাকে আবার রিপিট করা লাগে, সেটা আমি না বুঝলে করতে পারি, কিন্তু সেম ইনফরমেশন আবার যদি জিজ্ঞেস করেন, এটা একটু কষ্ট লাগে, টু বি অনেস্ট। এটা আপনাদের নিজের ক্ষেত্রে বুঝেন, আপনারা নিজেরাও কষ্ট পাবেন। তো জেনারেল স্টেটমেন্টে আসলে যে আপনার শুধু ডিসকাস বোথ ভিউতে আমরা লিখবো না। কেন লিখবো না আমি বলে দিই কেন। কারণ ডিসকাস বোথ ভিউতে দুইটা টপিক দিয়ে কোয়েশ্চেন থাকে, যেরকম এক ধরনের মানুষ এটা বলেছে, অন্য ধরনের মানুষ ওটা বলেছে। তো আপনি যে কোনো একদিকে যেতে হবে আপনাকে, তার মানে আপনাকে দুইটা বিষয় নিয়ে আপনাকে বডি প্যারা 1-2 লেখা লাগবে। তো যে কোনো একদিকে গেলে আপনার হবে না, কিন্তু অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি যে কোনো একদিকে দিতে পারবেন আপনি, অ্যাগ্রি অথবা ডিসঅ্যাগ্রি। হাউএভার, তো কোয়েশ্চেন প্যারাফ্রেজ আপনারা কিভাবে করবেন? কোয়েশ্চেন প্যারাফ্রেজটা সিম্পলভাবে, যেটা কোয়েশ্চেন আছে, ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয়, যেটা আসছে কোয়েশ্চেনে সেটাই সেমভাবে সেম ওয়ার্ড আপনারা কিভাবে লিখতে পারেন? while some people believe there are many people who think, এটাও দিতে পারেন, some people believe দিতে পারেন, while there are many benefits, মানে যেটা ভাইয়া একটা যে কোনো রাইটিং টু এর একটা টপিক নিয়ে তারপর সেটাকে করেন, তাহলে বুঝতে ইজি হবে। কারণ একটা টপিক তো আসলে একটা টাইপের টপিক না, ডিফারেন্ট টাইপের টপিক আছে। ইন্ট্রোডাকশনের মেন থিমটা আমি দেখাচ্ছি। তো এখানে যেই টাইপের আসে, এখানে ধরেন এইটা ধরেন যে আদার আর্গিউ আছে, তার মানে এখানে ডাবল কোয়েশ্চন আছে, এরকম ডিসকাস বোথ ভিউ, এটা ডিসকাস বোথ ভিউ মানে এখানে ডাবল কোয়েশ্চন, বোথ ভিউ, দুইটা ভিউ আছে, বুঝেন? বোথ ভিউ মানে দুইটা ভিউ আছে এখানে, বোথ ভিউ মানে দ্যাটস মিন দুইটা ভিউ আছে। আর দেয়ার আর ম্যানি পিপল হু থিঙ্ক, এখানে আপনার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি বলতে পারেন এটা, কারণ একটা নিয়ে কথা। এখন আপনারা এইটা ইউজ করবেন, এটা ইট ইজ সামটাইমস আর্গিউ দ্যাট, এইভাবে ইউজ করতে পারেন। ম্যানি পিপল থিঙ্ক যদি থাকে আপনারা ইউজ করতে পারেন ইট ইজ সামটাইমস আর্গিউ, এটা ইউজ করতে পারেন। ম্যানি পিপল থিঙ্ক ইউজ করলে ম্যানি পিপল বিলিভ ইউজ করতে পারেন, হ্যাঁ এরকমভাবে ইউজ করতে পারেন। সাম পিপল বিলিভ সাম পিপল বিলিভই থাকে ম্যাক্সিমাম, সাম পিপল বিলিভ, আপনারা ম্যানি পিপল থিঙ্ক ইউজ করতে পারেন। ইট ইজ সিম্পল, জাস্ট সিনোনিম ইউজ করবেন এটুকু। বাদ বাকি ওই সেন্টেন্স, ওই কোয়েশ্চনটাই যেভাবেই থাকবে। ধরেন একটা আদর্শ বডি ইন্ট্রোডাকশন কিভাবে হয়, ধরেন এটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এখানে কি ওয়ান
সিঙ্গেল আইডিয়া কোয়েশ্চেন। কারণ এখানে কি বল সিঙ্গেল আইডিয়া কেন বললাম, বোথ ভিউ না, এখানে ওয়ান ভিউ আছে। কীরকম, যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর স্কুল চিলড্রেন টু লার্ন অ্যাবাউট লোকাল হিস্টোরি দেন ওয়ার্ল্ড হিস্টোরি। মানে ওয়ার্ল্ড হিস্টোরির তুলনায় লোকাল হিস্টোরিটা ইম্পর্টেন্ট স্কুল চিলড্রেনের কাছে। তো এটা আমি কতটুকু অ্যাগ্রি করি অথবা ডিসঅ্যাগ্রি করি, এখানে কিন্তু বলেছে অর ডিসঅ্যাগ্রি, রেসপন্স আমি বলে দেবো। এখন বিষয়টা খেয়াল করে দেখেন, আমাদের এখানে কোয়েশ্চেনটা আমাদেরকে কি করতে হবে, এখানে দেয়ার ইজ নো ডাউট একটা জেনারেল স্টেটমেন্ট নিয়েছি। কোয়েশ্চেনটা দেখেন, এটা ইন্ট্রোডাকশনের পার্ট কিসে কি হয়েছে, এখানে মাত্র 44 ওয়ার্ড, পারফেক্ট। দেয়ার ইজ নো ডাউট দ্যাট স্কুল চিলড্রেন ক্যান লার্ন মিস্টেক থ্রু দ্য হিস্টোরি। আচ্ছা, এখন দেখেন যে এখানে আমি লিখলাম যে হিস্টোরি দিয়ে দিলাম, এখানে কোনোভাবে এইটার বিপক্ষে বা পক্ষে কোনো কথা বলেছি আমি? এখানে এই লাইনটাতে দেখেন তো, না, এটা নরমাল একটা সেন্টেন্স। কি নিয়ে কথা, এখানে হিস্টোরি নিয়ে কথা, আমি হিস্টোরি নিয়ে লিখেছি, অন্য কিন্তু বিষয় নিয়ে লেখা যাবে না। কোয়েশ্চনের টপিক দিয়ে লিখতে হবে, বাট ওইটা নিউট্রাল থাকা লাগবে। কোয়েশ্চনের টপিক দিয়ে লিখতে হবে, বাট ওইটা নিউট্রাল থাকা লাগবে, ওই সেন্টেন্সটা নিউট্রাল থাকা লাগবে। নিউট্রাল মানে এদিকেও না খারাপ দিকে যায় না ভালো দিকে যায়। আমি অ্যাগ্রি করেছি না ডিসঅ্যাগ্রি করেছি, ডাজন্ট ম্যাটার। কোয়েশ্চনটা কী নিয়ে আমরা লিখতে যাচ্ছি, কী নিয়ে, ওইটা হলো ম্যাটার। তাহলে হিস্টোরি নিয়ে লিখতে যাচ্ছি, তাহলে এখানে কোয়েশ্চনটা প্যারাফ্রেজ করা হয়েছে, ইট ইজ সিগনিফিক্যান্ট ফর পিপলস টু বি এডুকেটেড। আমি দেখেন ইট ইজ মোর ইম্পর্টেন্ট, তাহলে মোর ইম্পর্টেন্টের সিনোনিম কি, সিগনিফিক্যান্ট। ইট ইজ সিগনিফিক্যান্ট ফর স্কুল চিলড্রেনের সিনোনিম কি, পিপলস। টু বি এডুকেটেড তার মানে কোনো কিছু দ্বারা হচ্ছে, বি এডুকেটেড। টু লার্নের অ্যাকচুয়াল যে আমরা পাই নাই, লার্নের অ্যাকচুয়ালি আমরা মোটামুটি আমরা পাই নাই। টু লার্ন অ্যাবাউট লোকাল হিস্টোরি, অন লোকাল হিস্টোরি, ইনস্টিড অফ কোনটার সিনোনিম লিখলাম, দেনের বিপরীতে, দেন ওয়ার্ল্ড হিস্টোরি, ইনস্টিড অফ ওয়ার্ল্ড হিস্টোরি। দেখেন প্রপারলি আপনারা বুঝতে পারছেন সিনোনিম কিভাবে এটা প্যারাফ্রেজ হয়েছে কোয়েশ্চনকে। সেম জিনিস রেখে যতটুকু আমরা পারা যায়, যতটুকু পারি আমরা হলো কি করব, মানে সিনোনিম ইউজ করবো এখানে, যতটুকু পারি ততটুকু, ডাজন্ট ম্যাটার। আপনারা হুবহু কপি না করে 2-3টা লিখতে পারলে এনাফ, 2-3টা চেঞ্জ করতে পারলে এনাফ। বাকি তারপরে কি আসে আপনার অ্যাগ্রি, অথবা এখানে কি কোয়েশ্চেন ও বোধক, তার মানে এখানে আপনার টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এখানে আপনি এটা অ্যাগ্রি করেন অথবা ডিসঅ্যাগ্রি করেন। তো প্রথমে আমি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি নিয়ে আপনাদেরকে শেখাবো, কারণ একটা করে আমি চাচ্ছি একটা করে এসেতে, মানে এসেটাতে যাওয়া। তাহলে কি হবে, একটা এসেতে গেলে আপনারা একদম ফিক্সড হয়ে যাবে, এই এসেটা এভাবে রেসপন্স করব, ওই এসেটা ওইভাবে রেসপন্স করব, মাথার মধ্যে ঢুকবে তাহলে। হ্যাঁ, মাথার ভিতরে ঢুকবে। আমি যদি সব কোয়েশ্চেনগুলো নিয়ে একবারে রেসপন্সগুলো বলি সেটা হবে, কিন্তু আমি এটার বিষয়ে বলছি। তো আমি যখন বলি যে বলতেছি এটা ইন্ট্রোর পার্ট, বডি প্যারাতে রেসপন্স আপনার আসবে। তো ইন্ট্রোর পার্টে আপনার কি আসবে, ধরেন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ইন্ট্রোর পার্টে কি আসবে, একটা নিউট্রাল সেন্টেন্স যেটাকে বলে জেনারেল সেন্টেন্স, জেনারেল সেন্টেন্স। ইট ইজ সিগনিফিক্যান্ট ফর পিপলস টু বি এডুকেটেড অন লোকাল হিস্টোরি ইনস্টিড অফ ওয়ার্ল্ড হিস্টোরি। এটা ইম্পর্টেন্ট, এটাকে আমি প্যারাফ্রেজ করলাম কোয়েশ্চনটাকে। তারপর কি করলাম, এখানে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, আমি এখানে অ্যাগ্রি করতে পারি অথবা ডিসঅ্যাগ্রি করতে পারি, ডাজন্ট ম্যাটার। আর এখানে প্রশ্নবোধক আছে, তার মানে আমার থেকে কিছুটা চাইছে টু হোয়াট এক্সটেন্ট, তুমি কত দূর এটাকে অ্যাগ্রি করো অথবা ডিসঅ্যাগ্রি করো। তাহলে আই কমপ্লিটলি, আমাকে লিখতে হলে আই কমপ্লিটলি লিখতে হবে, পার্শিয়াল কোনো কিছু হয় না। আই কমপ্লিটলি অ্যাগ্রি হয় কিন্তু লিখবো না আমরা, এটা খুবই ডেঞ্জারাস। আই কমপ্লিটলি অ্যাগ্রি অথবা আই কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি। যখন আপনি এই সিঙ্গেল আইডিয়ার ওপরে কমপ্লিটলি অ্যাগ্রি করবেন, তখন আপনাকে দুইটা বডি প্যারাতেই অ্যাগ্রি লিখতে হবে, দুইটা বডিতেই অ্যাগ্রি লিখতে হবে। দুইটা বডিতে অ্যাগ্রি লেখা মানে, দ্যাটস মিন দুইটা বডিতে অ্যাগ্রি লেখা মানে কি, মানে হলো আপনি এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার উপরে এটা হলো লোকাল হিস্টোরিটা চিলড্রেনের জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হিস্টোরির তুলনায়, এই যে এটা দিয়ে আপনার বডি প্যারা 1, আবার এইটার উপরে দুইটা আইডিয়া ক্রিয়েট হবে, এই লোকাল হিস্টোরির উপরে দুইটা আইডিয়া ক্রিয়েট হবে, এটার উপরে বডি প্যারা 1, তারপরে এটার উপরে আবার আরেকটা আইডিয়া ক্রিয়েট করে বডি প্যারা 2, ডিফারেন্ট আইডিয়া হবে। এটা কেন, কারণ আমি বলি যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এখানে কিন্তু অ্যান্ড দিয়ে কোনো কথা নাই,
অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস থাকে, অ্যান্ড যখন তখন আপনাকে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট বডিতে ডিফারেন্ট লেখা লাগবে। কিন্তু এখানে কি বলছে, অর মানে কি অথবা, বোঝেন না? অর মানে কি অথবা, তাই না? আমাকে বলেন তো অর মানে কি? অল্টারনেটিভ। অথবা অথবা। তাহলে অথবা অথবা অ্যাগ্রি অথবা ডিসঅ্যাগ্রি, তার মানে আমি যদি এটাকে অ্যাগ্রি করি তাহলে বডি প্যারা 1 এ যদি আমি অ্যাগ্রি লিখি, বডি প্যারা 2 তে যদি আমি আবার এটাকে দিকে যদি ডিসঅ্যাগ্রি লিখি, তাহলে কেমন হলো? এটা এরকম হলো যে আমি বলতেছি যে ফারহানা আপু ইজ এ গুড গার্ল, এখানে লেখা ফারহানা আপু ইজ এ গুড গার্ল, আমি এখানে লেখা, আমি এটাতে কমপ্লিটলি অ্যাগ্রি করলাম। এবার আমি বডি প্যারা 1 এ যে লিখলাম ফারহানা আপু ভালো ভালো মেয়ে, কারণ এটা তার এই গুণ ভালো, এই গুণ ভালো, এই গুণ সেই গুণ ভালো। আবার আমি উল্টো দিকে কি করলাম, বডি প্যারা 2 তে যে লিখলাম ফারহানা আপু খারাপ, এদিক খারাপ সেদিক খারাপ, আমি কোয়েশ্চনে কমপ্লিটলি অ্যাগ্রি করে বলেই দিছি। আমি তাহলে বডি প্যারা 2 তে কেমনে ডিসঅ্যাগ্রি নিয়ে লিখবো? অসম্ভব, এটা হবেই না। এই জন্য আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কোয়েশ্চন রেসপন্সের জন্য 5.5 আসে এবং 10 এ 6 আসে। কেন? কোয়েশ্চনটা রেসপন্স করতে হবে আপনাদেরকে। আসলে এটা আমি বডি প্যারা 2 তে দেখা দিচ্ছি। হ্যাঁ ভাইয়া অনেকটা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে নিয়ে ওটা নিয়ে যুক্তি নিয়ে সাজাইতে হবে। হ্যাঁ, সেটাই পক্ষে কেন আপনি গেলেন, যাইটাই। পক্ষটা নিয়ে দুই বডিতে লিখতে হবে। অথবা আপনি ডিসএগ্রি করলেন, হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, পক্ষ নিলেই যে আপনি ভালো মার্ক পাবেন না, আপনি ডিসএগ্রি করতে পারেন। আপনার মতামত চাইছে ওখানে, এক্সামিনার দেখতে চাইছে আপনার ক্রিয়েটিভিটিটা কি। আপনি যে ওটাই তো বললাম, পক্ষে কিংবা বিপক্ষে যেটা নেই হ্যাঁ সিম্পল একটা বিষয় ইলাবোরেট নিলেও, করতে হবে সব। সিম্পল একটা বিষয় নিলেও সেটাকে কতটুকু ইলাবোরেট করতে পারছেন, সেটা সাপোর্ট করতে পারছেন, সেটা হলো বিষয়। তো ভাইয়া, অ্যাগ্রি অথবা ডিসএগ্রি ডাজন্ট ম্যাটার, আপনার মার্ক কোথা থেকে আসবে বোঝাতে দেন। আচ্ছা, ভাই এগ্রি অর ডিসএগ্রিটা ডিপেন্ড করবে যেটা সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া থাকবে যে আমি এখানে এগ্রি করলে কি কি ধর এটা আমি যদি কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে। এখন একটা ইন্ট্রোডাকশনের কমপ্লিট একটা ইন্ট্রোডাকশন হয় কিভাবে, জেনারেল সেন্টেন্স, কোয়েশ্চন, প্যারাফ্রেজ, আর আপনার একটা ওপিনিয়ন চাই। ওপিনিয়ন এখানে এগ্রি ডিসএগ্রি মানে ওপিনিয়ন চাবে আপনার থেকে। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি মানেও ওপিনিয়ন, ডু মানে থাকায় আপনার থেকে কিছু চাইছে, আপনি ডু মানে আপনার থেকে কিছু চাইছে, প্রশ্নবোধক। তো এগ্রি অথবা ডিসএগ্রি এটা একটা পার্ট গেল। With this statement and in this essay I will explore my view with relevant example, এটা একদম বেসিক একটা, এটাকে বলে প্ল্যান সেন্টেন্স। এটাকে বলে প্ল্যান সেন্টেন্স। প্ল্যান মানে কি, আমি কি করতে যাচ্ছি, এটাকে বলে প্ল্যান সেন্টেন্স। এটা খুবই বেসিক একটা প্ল্যান সেন্টেন্স। প্ল্যান সেন্টেন্স যদি আপনারা 6 এর উপরে বা 6.5 এর উপরে মার্ক চান, সেটার জন্য প্ল্যান সেন্টেন্স একটু ডিফারেন্ট হবে। কিরকম ডিফারেন্ট হলো যে বডি প্যারা 1 এ কোন আইডিয়া নিয়ে আপনি লিখতে যাচ্ছেন আর বডি প্যারা 2 তে কোন আইডিয়া নিয়ে লিখতে যাচ্ছেন, এটা একটু প্ল্যানের ভেতরে ছোট্ট করে ইন্ট্রোডিউস করে দেওয়া। একটা ওয়ার্ড, আইডিয়া মানে একটা ওয়ার্ড মানে তো একটা আইডিয়া। ফর এক্সাম্পল এখানে কি আইডিয়া, ওয়ার্ক, আপনার হলো ও এটাতে বডি প্যারা লেখা নাই। ফর এক্সাম্পল এটা কি আইডিয়া হতে পারে, লোকাল হিস্টোরি হেল্প দেম টু লার্ন দেয়ার অ্যানসেস্টর লার্ন অ্যাবাউট দেয়ার অ্যানসেস্টরস, এরকম মানে তাদের পূর্বপুরুষদের জানার বেশি ইয়ে করে আপনার হলো। আর লোকাল হিস্টোরির সাথে আমাদের ইয়েটা কালচারটা কম্বাইন্ড থাকে, তাহলে দুইটা আইডিয়া হয়ে গেল। কি হলো মানে আমাদের অ্যানসেস্টর মানে পূর্বপুরুষদের জানতে পারি বেশি, আর একটা কি কালচার, আমাদের কালচারটা বেশি ইনভলভ থাকে। তো দুটো আইডিয়া ধরেন আমার হয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে দিস স্টেটমেন্ট আই উইল এক্সপ্লোর look I will explore ধরেন local history. I completely agree with this and I completely agree, and in this and in this subsequent paragraph আপনি লিখতে পারেন in subsequent paragraph I will explore my view with local history as it allow us to learn about our ancestor as well as our culture profoundly, এরকম বলে দিতে পারি। তো এটা একটু হাই যায়, তো একদম এটা লিখলে আপনাকে মার্ক দিবে না এরকম কিছু না। অ্যাটলিস্ট আপনি 6.5, হ্যাঁ আপনি 6.57 পর্যন্ত যেতে পারেন যদি আপনার ওয়ার্ড মানে বডি প্যারা ভালো থাকে। তো প্ল্যান সেন্টেন্সটা আপনার আমি এখানে ইজি রাখছি, কারণ প্ল্যান সেন্টেন্সটার ক্ষেত্রে অনেক সময় প্ল্যানের জন্য আপনাকে আইডিয়া মেক করা লাগে আগে থেকেই, আর আইডিয়ার জন্য প্ল্যান আপনার ইন্ট্রোডাকশনটা মেসি হয়ে যায় আর প্রবলেম হয় অনেক। আইডিয়া মানে কি আমি বলে দেবো বডি প্যারাতেও। তো
আপনারা সিম্পল প্ল্যানে আগান আপাতত, তারপরে ওই প্ল্যানটা আপনারা কিভাবে লিখবেন আমি ইন ফার্দার বলে দিব। বডি প্যারা যখন লিখবেন তখন বলতে পারবো যে বডি প্যারা যখন দুটো বডি প্যারা লিখে ফেলবেন যখন, তখন বুঝতে পারবেন যে প্ল্যানটা আমি কিভাবে গোছায় সুন্দর করে দিতে পারবো। তো আপনি এখানে ব্ল্যাঙ্ক রেখে আপনি বডি প্যারাতে চলে যেতে পারবেন, তারপরে আইডিয়া মেক করে লিখতে পারবেন, তারপরে প্ল্যানটা এখানে লিখলেও ওই আপনারা ভালো হবে, সমস্যা নাই। তো সিম্পলভাবে আপনারা আগান, সিম্পলভাবে হোমওয়ার্কটা আপাতত দেন। তাহলে কি একটা 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 অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির একটা ইন্ট্রোডাকশন কয়টা পার্টে আমাকে বলেন তো যে কেউ একজন? হ্যালো, 3টা পার্টে ভাইয়া। 3টা পার্ট কি? একটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে প্যারাফ্রেজ আর ওপিনিয়ন। এক্স্যাক্টলি, ওপিনিয়ন প্ল্যান, এটা হলো খুব ওপিনিয়ন উইথ প্ল্যান, এটা হলো প্ল্যানটা কিন্তু 100, এটা হলো ম্যান্ডেটরি, প্ল্যানটা ম্যান্ডেটরি, আর ওপিনিয়নটা আপনার কোয়েশ্চেনে থাকবে বা থাকবে না। বিষয়টা এখানে 3টা পার্ট, একটা হলো জেনারেল স্টেটমেন্ট, প্যারাফ্রেজ আর প্ল্যান। প্ল্যানের সাথে আপনার ওপিনিয়ন চাইলে দিতে হবে, না চাইলে দিতে হবে না। বুঝতে পারছেন? কোয়েশ্চেন যদি এখানে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি আসে তাহলে আপনাকে প্ল্যান, আপনার এখানে ওপিনিয়ন চাই নাই। অ্যাগ্রি অর যদি এখানে না থাকে কোনো কিছু, অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি থাকে তাহলে আপনার থেকে ওপিনিয়ন চাই নাই। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি মানে ওপিনিয়ন চাইছে। বিষয়টা এরকম, ওপিনিয়নটা আসলে এটা আপনার অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিবেন না, কিন্তু প্ল্যানটা আপনার 100% ফিক্সড। আমি একটা কথা বলে রাখি, আপনারা লিখে নেন, নোটে লিখে নেন যে ইন্ট্রোডাকশনের ফিক্সড ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা এসের জন্য ফিক্সড ইন্ট্রোডাকশনের ফিক্সড ম্যাটেরিয়ালস কি কি, একটা ইন্ট্রোর ফিক্সড ম্যাটেরিয়াল কি, সেটা হলো যে কোয়েশ্চেন প্যারাফ্রেজ, প্লাস প্ল্যান সেন্টেন্স, সরি তো প্ল্যান সেন্টেন্স কোয়েশ্চেন প্যারাফ্রেজ এইটা হলো ম্যান্ডেটরি। যদি তারা ওপিনিয়ন চাই তাহলে ওপিনিয়ন আপনার প্ল্যানের আগে ওপিনিয়ন দিতে হবে। যদি তারা কোয়েশ্চেনে চাই, আর অ্যাগ্রি আপনি পারলে অ্যাড করে দিবেন জেনারেল স্টেটমেন্ট, আপনি পারলে অ্যাড করবেন, এটা ম্যান্ডেটরি না। তাহলে ম্যান্ডেটরি কোন বিষয় আপনারা মনে রাখবেন যে কোয়েশ্চেন প্যারাফ্রেজ আর প্ল্যান সেন্টেন্স, বাস আপনার এটাকে বলে আবার থিসিস সেন্টেন্সও বলে বা প্ল্যান সেন্টেন্স। তাহলে আপনি আমাকে বলেন তো একটা আদর্শ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির আদর্শ যেটাকে বলে, তাহলে জেনারেল স্টেটমেন্ট আসবে এবং প্যারাফ্রেজ আসবে এবং ওপিনিয়ন চাইলে ওপিনিয়ন, না চাইলে প্ল্যান সেন্টেন্স। তাহলে প্ল্যান সেন্টেন্স আপনার কোয়েশ্চেন প্যারাফ্রেজ এটা ম্যান্ডেটরি। তাহলে একটা ইন্ট্রোডাকশনের পার্টের ভেতরে মোটামুটি 4টা ভাগের 2টা ম্যান্ডেটরি আছে আর 2টা ম্যান্ডেটরি না। তো আমাকে বলেন তো অদিতি আপু যে একটা ইন্ট্রোডাকশনের পার্ট কয়টা এবং কোন 2টা ম্যান্ডেটরি যেটা লেখায় লাগবে, আর কোন 2টা পার্ট অপশনাল যেটা থাকলে দিতে হবে না থাকলে দিতে হবে না, আর যে কোনো একটা সেন্টেন্স আছে যেটা আপনাকে না দিলেও চলবে। বলেন, আমাকে একটু এক্সপ্লেইন করেন। হ্যাঁ, আবার আর একবার বলেন। হ্যাঁ, মানে কথাটা লাস্টেরটা নেটওয়ার্ক। বলছি যে একটা ইন্ট্রোডাকশনে 4টা পার্ট, সেটা জি হলো 2টা সেন্টেন্স ম্যান্ডেটরি, আর একটা সেন্টেন্স জি একটা 2টা বিষয় ম্যান্ডেটরি, আর একটা বিষয় হলো কোয়েশ্চনে যদি চাই সেটা হলো আপনার ওপিনিয়ন, যদি চাই ওপিনিয়ন দিতে হবে, না চাইলে ওপিনিয়ন দিতে হবে না, এটা হলো অপশনাল। কোয়েশ্চনে চাইলে ওপিনিয়ন দিবেন, না জি চাইলে দিবেন না। আর একটা সেন্টেন্স আছে যেটা আপনি না লিখলেও আপনাকে পেনাল্টি দিবে না, না লিখলেও হবে না লিখলেও হবে। তো আমাকে বলেন যে ওই সেন্টেন্সটা কি যেটা লিখলে হবে না লিখলে হবে? জেনারেল স্টেটমেন্ট, এক্স্যাক্টলি। প্যারাফ্রেজ। আর কোন 2টা সেন্টেন্স হলো আপনার হলো ম্যান্ডেটরি? ইন্ট্রো, কোশ্চেন প্যারাফ্রেজ আর প্ল্যান সেন্টেন্স যেটা আপনি বললেন লাস্টেরটা। ইন্ট্রো তো এই 3টার জিনিস কম্বাইন্ডলি ইন্ট্রোডাকশন, এটাকে বলে মানে ইন্ট্রোডাকশন। কোশ্চেন প্যারাফ্রেজ প্লাস প্ল্যান, আমি এটা তো হ্যাঁ, নোট করলাম ওইটাই। প্যারাফ্রেজ আর প্ল্যান। হ্যাঁ, আর এই অ্যাকচুয়ালি এই প্ল্যান জিনিসটা, সেন্টেন্স। হ্যাঁ এই টোটাল জিনিসটাকে বলে ইন্ট্রোডাকশন। এই ও টোটাল আচ্ছা, এই জিনিসটাকে বলে, টোটাল জিনিসটা ইন্ট্রোডাকশন। হ্যাঁ এটাকে আচ্ছা বলে ইন্ট্রোডাকশন, আর এইটাকে বলে বডি প্যারা আচ্ছা মানে বড়টা। ঠিক আছে? তো এই একটা ইন্ট্রোডাকশন, আচ্ছা ইন্ট্রো আমি শর্টে বলছি, একটা ইন্ট্রোডাকশনের তাহলে বেসিক রেমেডি কি? একটা জেনারেল স্টেটমেন্ট যেটা লিখলে হবে না লিখলে হবে, আর একটা কি
জি, প্যারাফ্রেজ কোয়েশ্চেন একটা এটা হচ্ছে কোশ্চেন ম্যান্ডেটরি, প্যারাফ্রেজ আর হচ্ছে প্যারাফ্রেজ প্ল্যান ম্যান্ডেটরি, আর সেন্টেন্স। প্ল্যান সেন্টেন্সটা জি, ম্যান্ডেটরি। আর যদি চাই ওপিনিয়ন, তাহলে ওপিনিয়ন যদি চাই, ইফ, তাহলে তাহলে ম্যান্ডেটরি। আর এটা আপনার ম্যান্ডেটরি না, এটা আপনি দিলেও পারবেন না দিলেও পারবেন। তাহলে আমি ওয়ার্ড আপনাদের একটা একটা করে আগাবো, ঠিক আছে? তাহলে এইটা গেল আপনাদের হলো ইন্ট্রোডাকশন পার্ট, আর কোয়েশ্চেন রেসপন্সটা কোয়েশ্চেন ওয়াইজে আগাবো, সমস্যা নেই। আগামীকাল আমরা শিখবো বডি প্যারা 1, 2, আর প্রত্যেকটা এসের জন্যে আমি রেডিমেড ইন্ট্রোডাকশন দিব, ওই ইন্ট্রোডাকশন কনক্লুশন দিব, ওই কনক্লুশনে আপনারা লিখতে পারবেন। কনক্লুশনটা আসলে রেডিমেড পসিবল, কনক্লুশনটা ওইভাবে আপনারা লিখে দেবেন। কারণ কি কনক্লুশনটা আপনারা রেডিমেড পসিবল কেন? কারণ বডি প্যারার থেকে আপনারা একটু কালেক্ট করবেন, ওয়ার্ড কালেক্ট করে কনক্লুশনে অ্যাড করে দিতে হবে, এটাই হলো বিষয়। তো একটা প্রপার এসে লেখার জন্য কি কি প্যারা, কয়টা প্যারা হবে এবং কি কি প্যারা হবে আমাকে বলেন তো অদিতি আপু। প্যারা হচ্ছে ভাইয়া হবে হলো 1টা 2টা 3টা ভাইয়া, 3টা, আর কনক্লুশন যদি এক্সট্রা করে লেখা হয় তাহলে 4টা। কনক্লুশন তো আসলে এক্সট্রা না, কনক্লুশনটা ম্যান্ডেটরি এক্সট্রা বলতে কি ওই প্যারা প্যারা করে লিখতে না, গেলে প্যারা তো চাইলে অবশ্যই করতেই হবে, কনক্লুশনে তো প্যারা করতেই হবে। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন বডি 1 বডি 2 আর কনক্লুশন। হ্যাঁ, এই কনক্লুশন যদি আপনি প্যারা করে নাই লিখেন তাহলে ওটা কনক্লুশন হিসেবে কাউন্ট হবে না। আর আপনার এসেটাও হ্যাঁ 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 বলতে দেন আগে, এসেটাও কমপ্লিট হিসেবে গ্র্যান্টেড হবে না। হুম, তো বিষয়টা আসলে আচ্ছা একটা প্রপার এসের হলো ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, বডি প্যারা 2 আর কনক্লুশন, এই হলো প্রপার একটা এসের, এই হলো বেসিক রেমেডি একটা এসে হইতে হলে। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ইন্ট্রোডাকশন কথাটা লিখবো মানে ইন্ট্রোডাকশন তারপর না, বডি 1 ইন্ট্রোডাকশন এইভাবে লিখা কি লাগে, লিখবো? ইন্ট্রোডাকশন লিখা লাগে না, ইন্ট্রোডাকশন লিখা লাগে না, আচ্ছা কনক্লুশন আচ্ছা ইন্ট্রোডাকশনও লিখা লাগে। যেরকম আমি এখানে লিখেছি দেখেন, এখানে লিখেছি আপনার হলো এই ইন্ট্রো থেকে লিখেছি, ইন্ট্রো এটা ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ও আর এটা আচ্ছা বডি প্যারা, এটা আচ্ছা বডি প্যারা 1, বডি প্যারা 2 হবে সেম। কনক্লুশনে যে আমাদেরকে কনক্লুশন লিখতে হবে, কনক্লুশন দিয়ে কমা দিয়ে তারপরে কনক্লুশন লিখতে হবে, ও কনক্লুশন কথাটা লিখে কমা দিতে হবে। কমা আচ্ছা কমা দিয়ে কনক্লুশন লিখতে হবে, এক্স্যাক্টলি এরকম। আচ্ছা, আচ্ছা এখন বডি প্যারা, আগামীকাল বডি প্যারা আমি বোঝাই দিয়েই আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব বডি প্যারার। আজকে শুধু ইন্ট্রোডাকশনের হোমওয়ার্ক দিলাম, ইন্ট্রোডাকশনের হোমওয়ার্ক দিচ্ছি আমি, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কোয়েশ্চন দিচ্ছি, ওইটার আপনারা ইন্ট্রোডাকশন লিখবেন এবং আপনারা বাসায় আরও কয়েকটা কোয়েশ্চনের, আরও 4-5টা কোয়েশ্চনের ইন্ট্রোডাকশন, শুধু ইন্ট্রোডাকশন লিখবেন, আমাকে দেওয়া লাগবে না, আমাকে যে কোনো একটা আমি যেটা হোমওয়ার্ক দেবো সেটার ইন্ট্রোডাকশন লিখবেন। আপনারা বাকি আরও 5টা লিখবেন, লিখে ওইগুলো গ্রুপে পোস্ট করবেন, আমি ওখান থেকে দেখে দেবো যে আমি তো অবজার্ভ করি আসলে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন কার কার ভালো হলো, কারো আমি এর ভিতর থেকে খেয়াল করে দেখি কারো ভালো হয়, কারো ভালো হয়। আচ্ছা, এখন একটা বডি প্যারা কিভাবে লিখতে হয় আমি একটা শর্ট গ্লিম্পস দিব। একটা আদর্শ বডি প্যারা কিভাবে হয় আপনারা খেয়াল করেন। একটা আদর্শ বডি প্যারা লিখতে হলে এখানে একটা প্ল্যান দেখেন, 40 মিনিট টাইম পাবেন আপনারা, 40 মিনিট টাইম পাবেন, মানে যেটা ডেডিকেটেডলি পার্ট 2 এর জন্য দেওয়া হয়, টাস্ক 2। তো প্ল্যানের জন্য 10 মিনিট, ইন্ট্রোডাকশনের জন্য 5 মিনিট, বডি প্যারা 1 এর জন্য 10 মিনিট, বডি প্যারা 2 এর জন্য 10 মিনিট, বডি আর কনক্লুশনের জন্য 5 মিনিট, এই হলো 40 মিনিট। এখন প্ল্যান যদি আপনি যত ভালো রিচ প্ল্যান করবেন, যত ভালোভাবে প্ল্যানে আপনি টাইম দিবেন, তত দ্রুত আপনার লেখাটা শেষ হবে, কারণ আপনার জন্য কোনো ভাবার কিছু নাই, জাস্ট আপনি লিখতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন একটা বডি প্যারা লিখতে হলে ধরেন যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি তারে ওয়ান সাইড কোয়েশ্চেন, এখানে এক সাইডে আপনি অ্যাগ্রি করলে ওই সাইডের উপরে ডাবল আইডিয়া নিয়ে বডি প্যারা 1 আর বডি প্যারা, মানে ডাবল আইডিয়া করে বডি প্যারা 1 এক আইডিয়া, বডি প্যারা 2 তে এক আইডিয়া। আইডিয়া মানে হলো একটা, মনে করেন একটা ওয়ার্ডও হতে পারে আইডিয়া, যেরকম বায়োডাইভার্সিটি একটা ওয়ার্ড, এটা একটা আইডিয়া হতে পারে যে বায়োডাইভার্সিটি কেন কি, এটা কি বায়োডাইভার্সিটি কেন নিলাম আমি, এটা কেন নিচ্ছি, কারণ এটা হলো সমাজের জন্য, পরিবেশের জন্য ইম্পর্টেন্ট। আপনারা ফর এক্সাম্পল আইডিয়াটা কি, একটা যে কোনো একটা ওয়ার্ড হলো আইডিয়া, এটা নাউন, ম্যাক্সিমাম নাউন হয়, আর আপনারা নেন কি অ্যাডজেক্টিভ হিসেবে নেন, না অ্যাডজেক্টিভ কখনো আইডিয়া হিসেবে গ্র্যান্টেড হয় না, ম্যাক্সিমামে হয় না, তো নাউন হিসেবে আইডিয়া হয়। যেরকম ফর এক্সাম্পল আমি এখানে একটা লিখেছি যে এখানে কি বলছে, সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড কমিউনিটি সার্ভিস শুড বি এ কম্পালসরি পার্ট অফ হাই স্কুল প্রোগ্রাম, বাকি এটুকু কিন্তু জাস্ট ফলস, ব্র্যাকেট মানে অপশনাল, এটা পড়লে হবে না পড়লে হবে, ইট ডাজেন্ট ম্যাটার এটা কি আছে এখানে না আছে, এটা আমাকে ইনক্লুড করা লাগবে বা না লাগবে এরকম কোনো কিছু না।
আমার মেইন বিষয়টা হলো এখানে যে একটা মানে এটা ঠিক আছে যে কিছু মানুষ বিশ্বাস করে যে কমিউনিটি সার্ভিস এটা কম্পালসারি হওয়া দরকার আপনার হাই স্কুল প্রোগ্রামের জন্য, ঠিক আছে। আমি কতটুকু বিশ্বাস করি বা না করি এটা কম্পালসারি হতে হবে না, কম্পালসারি মানে কি ম্যান্ডেটরি সিনোনিম কম্পালসারি। তো এখানে দেখেন ইন রিসেন্ট টাইম ম্যানি হাই স্কুল ইনক্লুড কমিউনিটি সার্ভিস অ্যাজ এ অপশনাল অফ দেয়ার স্টুডেন্টস কারিকুলাম। অনেক হাই স্কুল কারিকুলামে অপশনাল রাখছে। ইট ইজ সেইড দ্যাট এটা আমি কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতেছি, দেখেন প্যারাফ্রেজ কি, ইট ইজ সেইড দ্যাট আনপেয়েবল, তার মানে এখানে কি আনপেইড আনপেয়েবল সোশ্যাল সার্ভিস, আমি কমিউনিটি সার্ভিসে সিনোনিম করেছি সোশ্যাল সার্ভিস, শুড বি, আমি শুড বি পাইনি, শুড বি লিখে নাই, শুড বি সেম ম্যান্ডেটরি, এখানে কম্পালসারি ম্যান্ডেটরি, পার্ট অফ দেয়ার স্কুল অ্যাক্টিভিটিস, হাই স্কুল প্রোগ্রামের সিনোনিম কি অ্যাক্টিভিটিস লিখেছি। দেখেন কমপ্লিটলি একটা প্যারাফ্রেজ হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার এখানে কি দিয়েছে আর। I completely agree with this statement and I will explore my view with relevant examples. Alright, to begin with, okay সমস্যা নাই, কি ভাবে শুরু করবেন আমি বলে দেব। আচ্ছা, the benefit of community service, দেখেন আইডিয়াটা কি জিনিস, এখান থেকে শুরু করে এই লাইনটা লিখেছি, the benefit of community service, এখানটা আমি আবার নিলাম কমিউনিটি সার্ভিস, আমি দেখেন কপি করে নিয়েছি এরকম যে আপনারা মার্ক কম এরকম না। ফর high school student is that such work prepares student for outside of their education. Prepare তার মানে প্রিপেয়ারটা এটা বলতে পারেন কি, এটা ওয়ার্ক প্রিপেয়ার মানে কি, এটা একটা ভার্ব। তো ওয়ার্ক প্রিপেয়ার মানে কাজের জন্য তাদেরকে যোগ্য করে তোলে, প্রিপেয়ার। তো কেন আমি কাজের জন্য, কিভাবে কাজের জন্য যোগ্যতা করে তোলে, এই যে কাজের জন্য যোগ্যতাটা দেয় এটার উপর আমি ফোকাস করি, এটাকে আমার সাপোর্ট করতে হবে যে কিভাবে তারা আউটসাইড এডুকেশন মানে এডুকেশনের বাইরে, এডুকেশন ছেড়ে যখন যাবে তারা স্কুল ছেড়ে, তখন তাদেরকে বিভিন্ন কাজে প্রিপেয়ার করে। কিভাবে করে, দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ স্টুডেন্ট হু হ্যাভ নো অ্যাওয়ারনেস অফ দ্য ওয়ার্ক অফ হোয়াট দ্য ওয়ার্ক ওয়ার্ল্ড লুকস লাইক, মানে কি কাজ করতে হবে পৃথিবীতে এটা তারা যদি নাই বুঝতে পারে, দে কুড গেট এ লট অফ প্রবলেম হোয়েন ইট ফাইনালি কামস অ্যারাউন্ড, তারা অনেক ধরনের প্রবলেম ফেস করবে যখন কামস অ্যারাউন্ড মানে কি, যখন তারা ওইটাকে ফেস করবে, যখন তারা ওইটা রিয়েল ওয়ার্ল্ডে যাবে। যেরকম একটা আমাদের দেশে ইউনিভার্সিটি লেভেল পার করেছে কাজের জন্য হন্যে হয়ে খুঁজে বেড়ায়, কারণ প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই অ্যাকচুয়ালি, আমাদের কলেজ বা ইউনিভার্সিটিতে কোনো অ্যাক্টিভিটি হয় না। এই যে আমরা যে প্রবলেমটা ফেস করি এইগুলো হলো বিষয়টা। ফর এক্সাম্পল দেখেন আমি সাপোর্ট করলাম ওইটাতেই সাপোর্ট করলাম যে এই যে আউটসাইড মানে এডুকেশনের বাইরে তারা প্রপার মানে প্রিপেয়ার্স হয়, তারা যদি এটা যে এতটা ইম্পর্টেন্ট কেন তারা প্রিপেয়ার্স যদি তারা নাই জানতে পারে তারা কিন্তু প্রিপেয়ার হতে পারবে না। সাপোর্ট কিন্তু দুইভাবে দেওয়া যায়, একটা এটা ছাড়া, এটা হলো ইম্পর্টেন্ট একটা ফোকাস ডাইরেক্ট ফোকাস করে, আর একটা হলো এটা ছাড়া ক্ষতি হবে, এটা একটা ইম্পর্টেন্ট। তো দুইভাবে সাপোর্ট দেওয়া যায় যে এই জিনিসটা প্রপার মানে ওয়ার্ক প্রপার এটা করাটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট লিখতে হবে, অথবা এটা না করলে আমাদের অনেক প্রবলেম হবে, এটা দিয়েও আমরা সাপোর্ট দিতে পারি, দুইভাবে সাপোর্ট দিতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে কেউ শিখাবে না জীবনে। আচ্ছা এক্সাম্পলটা কি, ফ্যাকচুয়াল বেসিস কোনো কিছু এক্সাম্পল বলে তাকে, তার মানে কোনো সত্য ঘটনা যেটা পাস্টে ঘটে গিয়েছে বা প্রেজেন্টে ঘটতেছে সেটারই হলো এক্সাম্পল একটা হয়। এক্সাম্পল মানে একটা এভিডেন্স। আপনি বলেছি পেপার পড়তে, যত বেশি পেপার পড়বেন এক্সাম্পলে আপনারা তত বেশি পারদর্শী হবেন। এ স্টুডেন্ট হু এক্সপেরিয়েন্স অফ কেয়ারিং ফর দ্য এজড, যে স্টুডেন্টটা এজড পিপুল দ্য কেয়ারিং করার এক্সপিরিয়েন্স থাকে, যেরকম কমিউনিটি সার্ভিসের ভিতরে এজড পিপুলের কেয়ারিং করার একটা কাজ থাকে, উইল বি মোর কম্পিটেন্ট টু অ্যাডাপ্ট, তারা যোগ্য হবে, অ্যাডাপ্ট মানে যোগ্য মানে অ্যাডাপ্ট মানে কি মানিয়ে নেওয়া, দ্য নিডস অফ এল্ডারলি কাস্টমার্স, যখন তারা কোনো দোকানের জব পাবে, এটা ইনডাইরেক্টলি আমি বলেছি, এই লেখাগুলো একটু বেশি মার্ক পায় কারণ ইনডাইরেক্টলি বোঝানো হয় যে এটা রিডিংয়ের এক্স্যাক্টলি ক্যামব্রিজ রিডিংয়ের মতো করে আমি লিখেছি। ক্যামব্রিজ রিডিং এরকম যে কাস্টমার মানে কি, এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সটাতে যে যখন কোনো স্টুডেন্টের এ ওল্ড মানুষদের কেয়ার করা মানে কেয়ার করার যোগ্য মানে এক্সপিরিয়েন্স থাকে, সেই স্টুডেন্টরা যখন একটা কোনো দোকানে বা শপে কাজ পায় তখন এল্ডারলি কাস্টমারদেরকে তারা
কম্পেয়ার মানে খুব সুন্দরভাবে তারা মেইনটেইন করতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। তার মানে একটা, আর এখানে আমি শেষ করে দিয়েছি কনক্লুড, যেটা বলে কনক্লুডিং সেন্টেন্স। তো কমিউনিটি ওয়ার্ক ক্যান গিভ স্টুডেন্ট মোর কনফিডেন্ট অ্যাবাউট আফটার স্কুল, লাইফ আফটার স্কুল। তার মানে কমিউনিটি স্কুল আপনার ক্যান গিভ স্টুডেন্ট মোর কনফিডেন্ট, বিশ্বাস, আত্মবিশ্বাস দেয় অ্যাবাউট আফটার লাইফ আফটার স্কুল, মানে স্কুলের পরবর্তী লাইফটাকে কনফিডেন্ট দেয়। তো একটা আদর্শ বডি প্যারা লেখার সিস্টেম কি? একটা আদর্শ বডি প্যারা যে একটা প্রপার একটা জাস্ট একটা আইডিয়া ডাজেন্ট ম্যাটার। এখানে আমি কি লিখছি? ওয়ার্ক প্রপার, মানে অ্যাকচুয়ালি কাজ, তারা কাজের জন্য যোগ্য হয়। কোন কাজের জন্য যোগ্য হয় আমি স্পেসিফাই করি নাই, আমাকে করা লাগবে না। বিভিন্ন ধরনের কাজ, কারণ কমিউনিটি ওয়ার্ল্ড স্পেসিফাই করে না, এখানে অনেক কিছু দিয়েছে। তো যে কোনো একটা কাজের উপরে তারা যখন এটা কাজের জন্য যোগ্য হবে, তখন কেন আমি মনে করি যে তারা যোগ্য, মানে এটা ইম্পর্টেন্ট কেন আমি মনে করি? এটা না করলে, যদি তারা এটা না করে, তাহলে পৃথিবী মানে সরি স্কুলের বাইরে তারা অনেক প্রবলেম ফেস করবে যখন তারা যাবে। এই যে আমি বলেছি প্রবলেম ফেস করবে, তো আমি দুইভাবে বলতে পারি। আমি আলাদাভাবে বলতে পারতাম যে তারা যদি এটা কাজগুলো করে, তাহলে তারা যখন রিয়েল ওয়ার্ল্ডে তারা যাবে, কাজ করতে যাবে, জব করতে যাবে, তখন তাদের এটা হেল্প করবে। আমি এটা না বলেছি যদি তারা এটা না করে, তাহলে তারা অনেক প্রবলেম ফেস করবে। তাহলে দুইভাবে আইডিয়া সাপোর্ট প্রেজেন্ট করা যায়। বুঝতে পারছেন দুইভাবে কিভাবে? যে আমি ওয়ার্ক প্রপারলির উপর এটা করলে তারা ফিউচারে কাজের জন্য তাদের হেল্প হবে, এটা বলতে পারতাম। আমি বলেছি কি, অন্যভাবে বলা যায় কি, এটা না করলে তারা অনেক প্রবলেম ফেস করবে। তাহলে বুঝতে পারছেন সাপোর্ট দুইভাবে দেওয়া যায়, একটা কি নেগেটিভ ওয়েতে, একটা পজিটিভ ওয়েতে। আমার কথা বুঝতে পারছেন? যে এটা না করলে, যে এইটার উপরে বেস করে, যে এই লাইনে যেটা না করলে বা এটা না হইলে প্রবলেম হবে, আর এটা হইলে ভালো হবে, বা এটা না করলে প্রবলেম হবে, এটা করলে ভালো হবে। দুইটা ওয়েতে। আমি এটা নেগেটিভ ওয়েতে দিয়েছি, এটা না করলে প্রবলেম ফেস করবে। আমার কথা বুঝতে পারছেন? সাপোর্টটা বুঝতে পারছেন সবাই? জি জি। তাহলে একটা বডি প্যারা লেখার আদর্শ রেমেডি কি? একটা বডি প্যারা লেখার আদর্শ রেমেডি হলো সেন্টেন্স হবে 4টা, এক্স্যাক্ট 4টা সেন্টেন্স। এর বেশি সেন্টেন্স 100% আপনারা দিবেন না। তো একটা দেখেন, ইন্ট্রোডাকশনে হয় হলো 3টা সেন্টেন্স। ইন্ট্রোতে লিখে নেন, ইন্ট্রোতে 3টা সেন্টেন্স লিখবো আমরা, ম্যাক্সিমাম 3টা। বডি 1-এ 4টা সেন্টেন্স ম্যাক্স, 4টা ম্যাক্স সেন্টেন্স। তারপরে আপনার হলো বডি 2-তে 4টা ম্যাক্স সেন্টেন্স। আর কনক্লুশনে আপনার হলো এখানে একটা সেন্টেন্স অথবা 2টা ম্যাক্স। তো টোটাল আপনার সেন্টেন্স হতে হবে 12 থেকে 13টা, এর থেকে বেশি না। কারণ আপনি 4টা সেন্টেন্স, এখানে আমি দেখেন খুব ছোট সেন্টেন্স লিখেছি, তারপরেও দেখেন আমার প্রপারলি 86 ওয়ার্ড। তো 86 ওয়ার্ড হয়ে গেল আমার। আমি দেখেন এখানে লিখেছি কত, 2টা মিলে আমার মোটামুটি 132। তো 250 ওয়ার্ড লিখতে হবে আমাকে। আরেকটা বডি প্যারা যদি আমি এখানে লিখি, আর অ্যাকচুয়ালি দেখেন কতটুকু অ্যাকচুয়ালি সব থেকে সেফ জোন, যে ইন্ট্রো, এটা আমি লিখে রাখেন, আর বলবো না কিন্তু, এটা লিখে রাখেন আপনারা। ইন্ট্রো আপনার অ্যাপ্রক্সিমেটলি 50 ওয়ার্ড। বডি 1 90 ওয়ার্ড, বডি 2 90 ওয়ার্ড, আর কনক্লুশনে 40 ওয়ার্ড ম্যাক্স। এটা ধরেন ম্যাক্সিমাম আমি লিখলাম। এটা ম্যাক্স, এর বাইরে যাওয়ার দরকার নাই, 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 ম্যাক্স। কিভাবে 90 সেন্টেন্স কভার হবে 4টা সেন্টেন্স 40 ওয়ার্ড। একটা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে যাবে এখানে 3টা সেন্টেন্স। একটা কমপ্লেক্সে কিভাবে বলে দেব আমি, ওটা সুন্দরভাবে, এটা বড় সেন্টেন্স একটু হয়, বা 30 ওয়ার্ড হলেও সমস্যা নাই, 30 ওয়ার্ডই ধরলাম আমি। তো দেখেন যে 9 দোকানে 18, 180 ওয়ার্ড, আর এখানে আছে কত 50 ওয়ার্ড।
তাহলে 50 ওয়ার্ড বা 40 ওয়ার্ড, একদম কমই ধরলাম 40 ওয়ার্ড, তাহলে 70 ওয়ার্ড, দুটা মিলে 70 ওয়ার্ড, আর আপনার 180 ওয়ার্ড, কত হচ্ছে 240 ওয়ার্ড হচ্ছে না? তো আপনারা এখানে মোটামুটি 30 ওয়ার্ডের বেশি থাকবে, তাহলে সেভ জন্য 40 ওয়ার্ড, 50 ওয়ার্ড, 90 ওয়ার্ড, তাই না? 270 ওয়ার্ড অ্যাপ্রক্সিমেটলি। ইন্ট্রো আর কনক্লুশন মিলে 90 ওয়ার্ড, আর 90 ওয়ার্ড বডি প্যারা 1, 90 ওয়ার্ড বডি প্যারা 2, টোটাল 270 ওয়ার্ড। এই হলো একটা আদর্শ আপনার এসে। তো এখন দেখেন খেয়াল করে যে 5টা সেন্টেন্স কি কি। একটা হলো আইডিয়া, যেটা আইডিয়া সেন্টেন্স। আইডিয়াটা আপনারা কিভাবে শুরু করবেন অনেকে জানেন না, আমি বলে দিই এটা, আমি আপনাদের হোমওয়ার্কেরও ক্লাস দিয়ে দেবো এর সাথে। তো ওই বডি প্যারার এখন দেখেন আইডিয়াটা কিভাবে শুরু করতে হয়। আইডিয়া শুরু করছে, আমি এখানে কি লিখেছি, কোয়েশ্চেন থেকে লিখেছি। হ্যাঁ, এইটুক স্টপ রাখলে মেবি সবচেয়ে ভালো হইতো। মাথার উপরে ইন্ট্রোডাকশনের মধ্যে বডি রাইখে দিয়ে, হ্যাঁ বডি মাথা উপর দিয়ে উঠে দিত, মাথা উপরে চলে যেতেছে। বডি অলমোস্ট শেষ, বডি রাখার আর কোনো কিছু নাই। বলেন আরেকটু লাগবে। হ্যাঁ, মাথার ভিতরে যাওয়ার আসার কিছু নাই, আপনারা লিখবেন, যত লিখবেন আমি দেখে দেবো, লিখবেন দেখে দেবো, ভুল হবে আমি দেখে দেবো, নো প্রবলেম। তো এটা বডি লেখার ভয় পাওয়ার কিছু না, আপনারা ভয় পান তো মাথার উপর দিয়ে যাওয়া আসা করছে বলতেছেন, এরকম কিছু না, আমি ওরকম কিছু বলতেছি না। জাস্ট একটা ইন্ট্রো সেন্টেন্স 3টাতে হবে, দ্যাটস ইট। 3টা সেন্টেন্স কি, একটা আপনাকে জেনারেল সেন্টেন্স লিখবেন ওই আইডিয়ার উপরে বেস করে, একটা আপনাকে এখানে যা আছে ওইটারই মানে যেটুকু পারবেন লিখবেন, আর একটা কাছে কি লিখতে যাচ্ছেন এটা, দ্যাটস ইট। 3টা আপনার ওপিনিয়ন চলে ওপিনিয়ন দিবেন। এত সহজ তো না যে 9-10 এর গ্রেডের তো কিছু না যে আপনি মানে এটা আশা করা অনর্থক যে 9-10 এর গ্রেডের কিছু আসবে আপনাদের জন্য আইএলসে। এটা ইন্টারন্যাশনাল একটা এক্সাম, আপনাকে এটার জন্য প্রপারলি মেন্টালি প্লাস ফিজিক্যালি মানে ফিট হতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। আপনি বিলিভ মি, আপনি প্রথমে আপনার আমি হোমওয়ার্ক দিব, তো এটা আমি জাস্ট হোমওয়ার্ক দিচ্ছি, বডি প্যারাটা শিখেলেন, আপনার হোমওয়ার্ক থাকবে ইন্ট্রোডাকশনই, বডি প্যারা জাস্ট আমি বোঝাই দিচ্ছি। তো সেটা হলো যে কিভাবে শুরু করবেন। তো সেটা হলো যে প্রথমে কোয়েশ্চন থেকে আপনারা নেবেন, কোয়েশ্চন থেকে যেটার উপরে বেস করে লিখতেছেন সেটা নেবেন। যেরকম আমি এখানে লিখেছি বেনিফিট কমিউনিটি সার্ভিস, আমি এখানে কমিউনিটি সার্ভিস লিখেছি। ফর হাই স্কুল লিখে নিয়েছি। স্টুডেন্ট এখানে নাই, হাই স্কুল যাই হোক, স্টুডেন্ট নিয়েছি, এখানে ভিতরে আছে স্টুডেন্ট। ইজ দ্যাট বলে এইটার পরে আমি বলতে পারি এখান থেকে আমার আইডিয়াটা নিতে পারি, আমি কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করেই আইডিয়াটা নিতে পারি। সাস অ্যাজ অথবা সাস অ্যাজ নেওয়া যাবে না, সাস অথবা সাস ওয়ার্ক প্রিপেয়ার্স, মানে এটা প্রিপেয়ার্স করে। সাস ওয়ার্ক বলতে কি, এই যে কমিউনিটি সার্ভিসগুলো, কমিউনিটি সার্ভিস সাস ওয়ার্ক প্রিপেয়ার্স, মানে প্রিপেয়ার্স করে স্টুডেন্টকে আউটসাইড অফ দেয়ার এডুকেশন। এই যে আউটসাইড অফ দেয়ার এডুকেশন, এইটার উপরে বেস করে প্রিপেয়ার যে করে, এইটার উপরে বেস করে দেখেন আমি সাপোর্ট দিয়েছি, তারপরে আমি এক্সাম্পলও দিয়েছি, তারপরে আমি শেষ করেছি। এই যে এই প্রথম লাইনের উপরে স্টিক থাকাটাই হলো মেইন বিষয়, ওইটার উপরে আপনাকে সাপোর্ট দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, আর কনক্লুশন মানে শেষ করতে হবে। কনক্লুশন মানে এটা ইম্পর্টেন্ট, স্টুডেন্টকে এটা হেল্প করে, কিসের জন্য হেল্প করে, এটা কনফিডেন্ট বা কোনো কিছু ইম্পর্টেন্ট, এটা হলো একটা বিষয়, এটা হলো ইম্পর্টেন্ট, এটা কনক্লুশন, দ্যাটস ইট, নাথিং এলস। হাওয়েভার যাই হোক, আপনাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, ইন্ট্রোডাকশনের হোমওয়ার্কটা থাকবে, আর বডি প্যারাটা কালকে আবার দেখাই দেবো কীভাবে লিখবেন, বডি প্যারা কালকে দিব। আর একটা বিষয় সেটা হলো যে ইন্ট্রোডাকশনের হোমওয়ার্কটা দেওয়ার আগে আপনাদের কোয়েশ্চন রেসপন্সের একটা ক্লাস আছে, আমি ওটা আপনাদের আসলে আমি ক্লাসগুলো দরকার হয় টাস্ক 2তেই প্রোভাইড করে দেবো, অ্যাক্সেস যদি না পান তাহলে বেটার হয়। টাস্ক 2তে আমি ক্লাসগুলো প্রোভাইড করে দিচ্ছি, ওই ক্লাসগুলো আপনারা দেখবেন, খুব মনোযোগ দিয়ে রেসপন্সিভ হইতে হবে, রেসপন্সটা মেন বিষয়। আর একটা বিষয় সেটা হলো ওই ক্লাসটা দেখার পরে আপনাদের আমি 2 ডেজ একটা অফ দেবো, 2 ডেজ। এই 2 ডেজে আপনারা 20 এসে দেখে লিখবেন, ডিফারেন্ট টাইপস অফ এসে দেখে লিখবেন, যে তারা কিভাবে লিখেছে ওইটা দেখে লিখবেন। কোথায় থেকে দেখে লিখবেন আমি সেটা প্রোভাইড করে দিব, নো প্রবলেম। সেটা আপনারা 20 এসে দেখে লিখবেন, দেখে জাস্ট লিখবেন, দেখে লিখবেন, সমস্যা নাই, আপনার কিছু করা লাগবে না, জাস্ট দেখে লিখবেন। 20টা এসে দেখে লিখবেন, এবং আপনারা লিখবেন একটা এসে লিখে আপনারা ওইটা ছবি তুলে গ্রুপে পোস্ট করবেন,
তাহলে আপনার কাজ কি আমাকে বলেন তো, দেখে লিখে পোস্ট করবেন। আগামী হোমওয়ার্ক, এই যে ইন্ট্রোডাকশনের হোমওয়ার্ক, এইটা আমি 2 দিন ক্লাসটা অফ রেখে আপনাদের আমি ওইটা নিব। কেন কেন নিব, কারণটা আসলে যে দরকার এটা। আর আপনাদের প্রথমে ডাইরেক্ট আমাদের নোটস বানাবেন। হ্যাঁ, ডাইরেক্ট লিখতে দিলে কি হলো, বুঝতে পারলাম না আপু। হ্যালো, নাথিং ভাইয়া, নাথিং ভাই, আপনি শেষ করেন। হ্যাঁ, ডাইরেক্ট যদি লিখতে দেই না তাহলে আসলে মানে অনেক প্রবলেম ফেস করবেন। বাট যখন আপনারা দেখে লিখবেন 20টা, তখন অনেক কিছু এনকাউন্টার করবেন এবং দেখবেন যে রাইটিংয়ের ম্যাক্সিমাম 20টার ভেতরে কিছু ওয়ার্ড পাবেন এগুলা ফ্রিকোয়েন্টলি ইউজ হয়েছে। তো কিছু ওয়ার্ড আছে যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। ম্যাট ক্লার্কের একটা আমি ইয়ে দেবো, বুক দেবো, সেটা ভোক্যাবস কলোকেশনের বুক, ভোক্যাবস হিসেবে এগুলা জাস্ট আপনারা বাংলা মানে গুগল থেকে বাংলা নিয়ে আপনারা নোট করে ফেলবেন ওই ভোক্যাবসগুলো, ওইগুলাতে আপনারা 60% রাইটিং কভার করে ফেলবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং। মেট ক্লার্কের ওইটা কলোকেশন আপনার বোঝার দরকার নাই, জাস্ট ওই যে বোল্ড করে যেই ওয়ার্ডটা লেখা ওইটার মিনিং বোঝার চেষ্টা করবেন, দ্যাটস ইট। আর রাইটিংয়ের 20টা সেন্টেন্সের ভিতরে যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয় সেগুলো 20টা এসের ভিতরে ফ্রিকোয়েন্টলি ইউজ হয় সেই ওয়ার্ডগুলো আপনারা নোট করবেন, ঠিক আছে? রাইটিংয়ের অ্যাকচুয়ালি প্রথমে একটু আপনাদের কষ্ট হবে, তারপরে আপনাদের সব কিছু ইজি লাগবে, বাট প্রথম থেকে আপনারা এটা আমাকে ইম্পর্টেন্ট দিতে হবে। আর ইন্ট্রোডাকশনের হোমওয়ার্ক আমি এই যে 2 দিন আপনাদের গ্যাপটা, এই 2 দিনে রাইটিংটা যারা ইগনোর করবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, তারা রাইটিংয়ের লাস্টে যে রাইটিং বুঝতেই পারবেন না। দেখে 20টাও মানে 20টা এসে লিখতেই হবে, 100 বেশি এসে লিখতেই হবে আপনাকে, ডাজেন্ট ম্যাটার, লিখতেই হবে। তারপরে আমি শিখাই দেবো প্রপারলি কিভাবে লিখবেন। এসে যেটা হোক সমস্যা নাই, ওখানে অন্যভাবে থাকুক লেখা, সমস্যা নাই। আমি আপনাদের ব্যান্ড স্ক্রিপ্ট দেখে শেখাচ্ছি, আমি কিন্তু কে কি লিখলো কোনোভাবে কাউকে আমি ফোকাস করি না, কাউকে ফলো করি না, জাস্ট ব্যান্ড স্ক্রিপ্ট দেখে শেখাচ্ছি আমি, তারা যেভাবে চায় সেভাবে। তো 20টা লিখে কি 20টা এসের ভেতরে কি এসে আপনারা দেখে লিখবেন, কোনটা থেকে লিখবেন, কোনটা লিখবেন আমি সেটাও দিচ্ছি। 20টা এসে আপনাদের হোমওয়ার্ক আগামী 2 দিনের। আর কোয়েশ্চেন রেসপন্সটা আপনারা দেখবেন, বিশেষ করে কোয়েশ্চেন ইন দ্য মিন টাইম আপনারা ক্লাস দেখবেন কোয়েশ্চেন রেসপন্সটা। আর ইন্ট্রোডাকশনের হোমওয়ার্কটা আমি আগামীতে দিব, সমস্যা নাই। ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলেন। মানে এই যে 20টা যে দিবেন বলতেছেন না, এই যে এটা আজকে যে ভাইয়া আপনি যে আমাদের ইমেল অ্যাড্রেস নিলেন এখানে দিবেন নাকি ওই যে ড্রাইভে যেটা দেন সেভাবে দিবেন? ইমেইলে আমি অ্যাক্সেস দিয়েছি অলরেডি, আপনারা পান নাই, সো সেই না ক্ষেত্রে আমি পাইনি তো ভাইয়া। যে আপনাদের এই যে ড্রাইভে অ্যাক্সেস আছে ওই ড্রাইভে আমি নিয়ে রিলোকেট করি ওই। হ্যাঁ ওটা ভালো হয়, যেটাতে আপনি এখন হোমওয়ার্ক গুলো দেন না, মানে এই যে এই রেকর্ড গুলো। হ্যাঁ, টাস্ক টুর ভিতরে অ্যাডিশনাল ফোল্ডারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বা আমি ওটা ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি যে কোশ্চেন রেসপন্স আমি এটা দিয়ে। আর একটা ভাইয়া, এখন আমরা ইন্ট্রোডাকশন যে আপনি হোমওয়ার্ক দিচ্ছেন ইন্ট্রোডাকশন কালকে সাবমিট করব না? আর যেটা ইন্ট্রোডাকশনটা আপাতত আমি আগামী বলে দেব যে 2 দিনে আপনাদের 20টা এসে লেখার দায়িত্ব। হ্যাঁ টোটাল দেখে লিখবেন টোটাল। এই টোটাল 20টা এসে আপনারা কিন্তু দেখে প্রত্যেকটা কিন্তু সাবমিট করবেন গ্রুপে। জি, প্রত্যেকটা এসে সাবমিট করবেন গ্রুপে, ছবি তুলে সাবমিট করবেন, ঠিক আছে? 20টা এসে আমি কবে থেকে ভাইয়া? কাল থেকে? হ্যাঁ আমি কাল থেকে 2 দিন। আর এই 2 দিনের ভেতরে আপনারা ওই কোয়েশ্চন রেসপন্সটা কিন্তু দেখে নেবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন কোশ্চেনে কি রেসপন্স করবেন, কোন বডি থেকে বুঝতে পারবেন না। কিন্তু ওই ক্লাস 2টা ক্লাস আছে, মেবি 2-3টা ক্লাস ওই 2টা ক্লাস কোশ্চেন রেসপন্সটা বুঝে নেবেন, ঠিক আছে? আর তাহলে ভাই এই 2 দিন আপনি আর ক্লাস নিবেন না তো? না, এই 2 দিন কিন্তু আমি যদি ক্লাস নিয়েন না। হ্যাঁ 2 দিন ক্লাস নিলে কিন্তু আপনার মাথা গরম হয়ে ধোঁয়া উঠবে, মাথা একদম উপর থেকে হেলিকপ্টার চলে যাবে, একদম ধোঁয়া উঠতে শুরু করবে, যে আজকে বুঝতে পারলাম। ফারানা সিংগাম আপু ইজ ব্যাক। আচ্ছা হ্যাঁ সমস্যা নাই। 20টা এসে দেখে লিখে জমা দিতে হবে। হ্যাঁ অদিতি আপনাকে ফোন দিছিলাম, জমা দিবেন গ্রুপে না, ওই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমি ফোনের কাছে ছিলাম না। আচ্ছা আমি বলি, আচ্ছা পরে কথা বলবো। ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? জি ভাইয়া। আরেকটা ভাইয়া যে টাস্ক 1টা কিছু লিখে আপনাকে জমা দিব বা গ্রুপে দিব নাকি এখানে একটু দেখে দিয়েন তো ভাইয়া? আমাকে পার্সোনালি দেন, আমি আপনাদের পার্সোনালি না? আচ্ছা ঠিক আছে ওইটাই ভালো হয় তাহলে। আচ্ছা আরেকটা বিষয় বলি, তো আপনারা কোয়েশ্চেন করেন, কোয়েরিজ থাকলে কোয়েশ্চেন অফ কোর্স করবেন। আমি এরকম না যে আপনারা ভয় পাবেন না কোয়েশ্চেন করতে, বাট একটা বিষয় আমি একটু কষ্ট পাওয়াটা স্বাভাবিক, যে
একটা ইনফরমেশন এখন দিচ্ছি, ওইটা আপনারা যখন বিশেষ করে নেগলেক্ট করেন অনেকেই, তো নেগলেক্ট করা যাবে না কোনো কথা। আমি কিন্তু অনেক কিছু এক্সপেরিয়েন্স করে যা কিছু মুখ দিয়ে বের করি, আমি কিন্তু আর কোনো অ্যাডিশনাল কিছু কথা বলি না। আমি কিন্তু আপনাদের মোটিভেশনও দিতে যাই না, দিয়েই বলেন তো, দিয়েছি অনেকদিন মোটিভেশন, কারণ অনেকেই আপনারা মোটিভেশন পছন্দ করেন না, অনেকেই করেন, তো এটা কি অ্যাডিশনাল হয়ে যায় আপনাদের জন্য। এই জন্য রেকর্ডিং যেহেতু হচ্ছে, আমি কিন্তু যেটুকু প্রয়োজন শুধু সেটুকু একদম স্ট্রেইট কাট বলতেছি, এইটুকু নেগলেক্ট করা যাবে না। ভাইয়া তাহলে কি ইন্ট্রোডাকশনটা হোমওয়ার্ক থাকবে না, নাকি ইন্ট্রোডাকশন সাথে 20টা আছে? ইন্ট্রোডাকশনের না, এত বেশি আপনারা শুধু দেখে দেখে লিখেন। ইন্ট্রোডাকশনটা আপনারা পড়াইলেন হ্যাঁ 20 এসে লিখবেন, 20 এসে লিখবেন। আগামীকালকে রবিবার, আগামী পরশুদিন হলো সোমবার, তারপরে মঙ্গলবারে আমি আপনাদের ইন্ট্রোডাকশনের হোমওয়ার্ক দিব। মঙ্গলবারে তখন আপনারা ইন্ট্রোডাকশনের হোমওয়ার্কটা পেস্ট করবেন, সাবমিট করবেন। আমি ওই হোমওয়ার্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? কোন 20টা এসে দেখে দেখে লিখবে, এটা কি মানে মেসেঞ্জারে দিয়ে দিবেন? হ্যাঁ আমি আপনাদের দিলে ভালো হয়। হ্যাঁ এসেগুলো দিয়ে দিব, যে দেখে দেখে লিখবেন যেগুলো, সেগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর কোন কোয়েরি তাহলে থাকলে তো আমাকে ভাইয়া লঞ্চ হয়ে যাবে। জি জি 20টা এসে লিখলে তো জাহাজ হতে পারবো না, কিন্তু লঞ্চ হবো আর কি। হ্যাঁ ওইটাই দরকার আর কি, ফ্লুয়েন্সিটা দরকার। কি কি বিষয় হচ্ছে, আরেকটা বিষয় এসে লেখার সময় আমি বলে শোনেন, লেখার সময় একই ফ্রিকোয়েন্ট ওয়ার্ড, যেগুলো আননোন ওয়ার্ড মনে হবে আপনাদেরকে, সেই ওয়ার্ডগুলো নোট করে নেবেন। ওয়ার্ড ভোক্যাবুলারি কিন্তু আমি অলওয়েজ বলি এটা ফুয়েলের মতো কাজ করে। ফুয়েল ছাড়া কিন্তু গাড়ি চলে না। আপনার এটা আশা করাও মানে আশা করা অনর্থক যে পানি দিয়ে গাড়ি চালাবেন, এটা আশাও করতে পারবেন না আপনারা। তো ফুয়েল ছাড়া আপনাদের গাড়ি চলবে না রাইটিংয়ের, ঠিক আছে? তো আপনাদের ভোক্যাবটা মানে মোটামুটি একটা বেসিক লেভেলের ভোক্যাবস থাকতে হবে, স্টোরেজ থাকতে হবে। 400 ইজ দ্য বেসিক স্টোরেজ অফ ভোক্যাবসের, 400 ইজ দ্য বেসিক স্টোরেজ অফ ভোক্যাবস। অ্যানাদার 300 ইজ দ্য বলতে পারেন এটা সিগনিফিকেন্ট, বিকজ অফ হোল ইংলিশ রাইটিং অ্যান্ড স্পিকিং ডিপেন্ডস অন জাস্ট 70 to 800, 7 to 800 vocabulary, but everyone knows 300 to 400 vocabulary, just basic, exactly basic, just basic, zero level of basic user or applicant know about 300 vocabs approximately, more or less 300. Just 100, because of the 100 vocabs they feel themselves that they are immature, but only on an average more or less 400 vocabulary storage we all have. Just we don't have another 300 vocabulary, but we think that lots of vocabulary we have to know. Not like that, just approximately more or less 700 vocabulary. It's just this dialogue or this conversation had been produced through the Cambridge University, that there are approximately only 700 to 800 vocabulary just need cover speaking and writing approximately 80%. That means 80% cover করে ফেলবে আপনার রাইটিং এবং স্পিকিং। সো ইউ হ্যাভ টু নো জাস্ট অ্যানাদার 300 vocabulary. 300 vocabulary, it's not like that very much use. You just signal your brain that it's really lots of vocabulary you have to know. Not like that. When you start to collect your vocabulary in your notes, really after 1 month later, when you will complete 300 or 200, then you will start to recognize that repeatedly you are getting that vocabs. That is the thing. Vocabulary you have to gather, you have to remember, and then you will start to how you will recall through your writing as well as your speaking. Okay, so এই আর ক্লাস বড় করতেছেন, অনেক বড় হয়ে গেল, 2 আওয়ার্সের ক্লাস হয়ে গেল। সো আজকে ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে কিভাবে দেখে দেখে লেখা, এবং আপনারা কিন্তু মানে আমি বুঝি না কেন সাবমিট করেন না, আপনারা কি মনে করে সাবমিট করেন না। জাস্ট আপনারা সাবমিটের মাধ্যম দিয়ে জানেন কি অন্যরা কি একটু ইনফ্লুয়েন্স হয়। আপনারা সাবমিট কেন করেন না আমি বুঝি না। ফেসবুক ওই গ্রুপে কিন্তু আননোন কাউকে আমি অ্যাকসেপ্ট করি না খুব একটা বেশি মানুষকে, জাস্ট আপনারা যাকে ইনভাইট করেন সেগুলোকে অ্যাকসেপ্ট করি, বাকি আমি ম্যাক্সিমাম মানে ডিনাই করে দেই। কারণ ওইখানে আপনারা আছেন আর কিছু আইএলটিএস অ্যাসপারেন্ট আছে, এবং আপনারাই যাদের আপনাদের ফ্রেন্ডস মানে যাদের ইনভাইট করেছেন, তো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ নাই ওখানে। যারা আপনারা ইনভাইট করেছেন তারা আপনারা দূর সম্পর্কের হয়তো বা
ইয়ে হতে পারে। তাছাড়া এরকম কেউ নাই গ্রুপে, আমি ম্যাক্সিমামই অনেককে ব্লক করেছি, অনেককেই ব্লক করতেছি, অনেককে ইগনোর করি, কারণ আমার দরকার নাই গ্রুপটা প্রসারিত হওয়ার। কারণ গ্রুপ দিয়ে আমার কোনো, গ্রুপটা দরকার হলো প্রোডাক্টিভ দরকার, যে ওই গ্রুপের মাধ্যম দিয়ে যেন বাকিরা কিছু মোটামুটি কিছু পায়। তো আপনাদের হোমওয়ার্কগুলো দেখলে তারা একটু ইনফ্লুয়েন্স হয়, ঠিক আছে, অন্যরা একটু হেল্প হয়। তো এটুকু তো করেন। হ্যাঁ ভাইয়া, অনেক দেখে তো দেখলাম যা। আপনি যদি অন্যদেরকে হেল্প করেন, আলটিমেটলি আল্লাহ মালিক আপনাকে হেল্প করবে, এটা আপনি ফর শিওর থাকেন। আপনি মনে করছেন যে আমি লিখতেছি, আমাকে দেখে ও বেশি পড়বে, ও বেশি আগায় যাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, চলেন। হ্যাঁ জি একটা কোশ্চেন ছিল ভাই, একটু আমি পরে জয়েন করছি। যে প্যাসেজটা আপনি দিবেন 20টা, এটা কিভাবে লিখবো? আপনি ক্লাসের ভিডিওটা কি এখন দিয়ে দিবেন না পোর্টালে? মানে আমাদের দেখে দেখে লিখতে হবে, 20টা দেখে দেখে লিখতে হবে, দেখে লিখে ছবি তুলে সাবমিট করতে হবে ওই ফেসবুক গ্রুপে। আর ভাই ইন্ট্রোডাকশন যে লিখবো, এটা কিভাবে লিখবো? মানে এটা মানে কিভাবে, মানে এটা টপিকস কি আপনি দিয়ে দিবেন? হ্যাঁ, এটার কোয়েশ্চেন আপনি পাবেন মঙ্গলবার দিনের বেলাতে কোয়েশ্চেন পাবেন, এবং মঙ্গলবার আপনারা এই ইন্ট্রোডাকশনটা লিখে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, মঙ্গলবার দিন যদি কোশ্চেন পাই, মঙ্গলবার দিন 20টা কিভাবে লিখবো তাহলে? না, মঙ্গলবার দিন তো শুধু ইন্ট্রোডাকশনের হোমওয়ার্ক পাবেন। একটা এসে আমি দিব একটা কোয়েশ্চেন দিব এগ্রির, ওই একটার ইন্ট্রোডাকশন লিখতে হবে। আর আজকে আমি ক্লাস শেষে আপনাদেরকে আমি 20টা এই কোনগুলো লিখবেন, এই 20টা এসে আমি আপনাদেরকে পিডিএফ এ দিয়ে দিচ্ছি। এই 20টা দেখে দেখে আপনারা লিখবেন, বুঝতে পারছেন? এই 2 দিনে জাস্ট দেখে দেখে লিখবো? হ্যাঁ, দেখে দেখে লিখবেন, জাস্ট দেখে দেখে লিখবেন, এটা আপনাদের কাজ হবে। আচ্ছা ভাই, আজকে ক্লাসটা দিয়ে দেন, আমি তাহলে দেখে আর নিতেছি। অবশ্যই যেই আননোন ভোক্যাবস আপনারা এনকাউন্টার করবেন, সেগুলো আপনারা নোট করে নেবেন, ওকে? আর ম্যাথ ক্লাসের যেই আমি কলোকেশনের যেটা দিচ্ছি, আপনাদের দেওয়া আছে, তারপর আমি দিচ্ছি, ওইটা কিন্তু আপনার মোস্ট অফ রাইটিং কভার করে দিবে, অনেক কভার করে দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং। ওখানে খুবই সুন্দর ইউজফুল রাইটিং এবং স্পিকিং এর ভোক্যাবস আছে। হাওয়ার চলেন, অনেক বড় হয়ে গেল ক্লাসটা, আমি এখনই আপলোড দিচ্ছি। তো ভালো থাকবেন, এবং আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন, ঠিক আছে? অনেক দোয়া করবেন, একটু না অনেক দোয়া করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কোয়ারিজ থাকলে পার্সোনালি আমাকে বলেন, পার্সোনালি আমাকে মেসেজ দিয়ে বলবেন, ঠিক আছে ভাইয়া? রাইটের উপর মানে অদিতি আপু কোনো কিছু না বুঝলে আমাকে পার্সোনালি বলতে পারবেন, হ্যাঁ, সমস্যা নেই, আমি আপনাকে মেসেজ করব। আগে তো ফোন দিতেন, ফোন দেন না, এখন তো ফোন দেন না, আগে তো ফোন দিতেন, এখন ফোন দেন না কেন জানি না। যাই হোক, ঠিক আছে। না ভাই, আমি ফোন দিতে আমার ফোন যাবে, পার্ট আমি একটু কম বুঝি, আর মাথার উপরে দিয়ে গেল শুধু। হ্যাঁ, উপর দিয়ে যাচ্ছে, এই যাইতে দেন, জাস্ট লিখেন 20টা লিখেন। শুনেন মোহাম্মদ প্রদীপ ভাই, পার্টি না থেকে অলওয়েজ ডিস্টার্ব করি, আমি জানি, আমি ওই দিন কিছুদিন পর 3-4 দিন পর আমি বলেছি ক্লাসে প্রদীপ ভাই মাদিক আপু কিন্তু আপনারা খুবই কন্টিনিউ। মোহাম্মদ সামিত ভাইয়া পিডিএফ, হ্যালো, হ্যাঁ পিডিএফ দিয়ে দেব। আর পিডিএফটা কি মেলে দিবেন নাকি ফেসবুক এই যে গ্রুপে দিবেন? মেসেঞ্জারে দিচ্ছি। মেসেঞ্জার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অথবা আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, মেসেঞ্জার অথবা ড্রাইভে। তো আপনারা মনে রাখবেন, প্রদীপ ভাই এবং অদিতি ভাই প্রথমে বলেছি যে আপনারা খুব সুন্দর অ্যাক্টিভিটি, আমার ভালো লাগে। এবং প্রদীপ ভাই রাইটিং টাস্ক 1 এ অলমোস্ট খুবই ভালো অবস্থায়, বিশেষ করে কম্পারিজন এবং ট্রেন্ড দেখলাম খুবই ভালো। তো এবং হোমওয়ার্কও সাবমিট করেছেন। তো দিস ইজ এ থিং, যারা হোমওয়ার্ক সাবমিট করেন তাদেরকে আমি অলওয়েজ প্রায়োরিটি লিস্টে রাখি আমার। তো ঠিক আছে, ভালো থাকবেন। এবং এই 20টা আমি দিচ্ছি এখনই, টেনশন নিয়েন না। আমি অ্যাডিশনাল ভাইয়া 20 দেন। আচ্ছা ঠিক আছে, 20 দিচ্ছি। কোয়েশ্চন রেসপন্সের ক্লাসও আমি দিচ্ছি, সেটাও খুবই ইম্পর্টেন্ট। ইন দিস 2 days ইউ হ্যাভ টু কমপ্লিট দিস 2 ইম্পর্টেন্ট ক্লাস। অ্যান্ড বেসিক্যালি রাইটিংটা নিয়ে আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, বিকজ রাইটিংটা ইমপ্রুভ করাটা খুব, রাইটিংটা নিয়ে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থাকবে না। একটাই দুশ্চিন্তা আপনাদের, শুধুমাত্র আইডিয়া কিভাবে জেনারেট করব, আইডিয়া কিভাবে মেক করব। আপনার কোনো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। জাস্ট সেন্টেন্সটা মেক করা শিখেন। সেন্টেন্স মেক করার বিষয়টা আসলে যে আপনার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দিস ইজ দ্য থিং। সাবজেক্ট একটাই হয়, ভার্ব একটাই হয়, বাকি সবই অবজেক্ট হয়। এর ভিতরে প্রিপোজিশন, এই প্রিপোজিশন আর্টিকেল দিয়ে ভরা থাকে, অ্যাডজেক্টিভ দিয়ে ভরা থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।